আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি অধ্যায় হচ্ছে 2 স্পেশাল ক্লাস সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই অধ্যায়ের যত কিছু পড়তে হবে বা এই অধ্যায় থেকে আমাদের যা যা জিনিস শিখতে হবে সবগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই ক্লাসটা কমপ্লিট করলে এনাফ ইজ এনাফ এই অধ্যায়ের জন্য। ওকে, এই হচ্ছে কথা। তাহলে প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। ঠিক আছে, প্রথম অতি সংক্ষিপ্তটা হচ্ছে তোমার এরকম যে ব্যালেন্স ইলেকট্রন কি। ব্যালেন্স ইলেকট্রন কি, তাহলে সংজ্ঞাটা কেমন বলছে, কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সমূহকে ব্যালেন্স ইলেকট্রন বলে। কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সমূহকে কী বলা হয়? ব্যালেন্স ইলেকট্রন বলা হয়। এক্সাম্পল স্বরূপ তোমাকে যদি আমি এরকম বুঝাই, তোমাকে একটু বুঝাই, মনে করো কার্বন, একটু লক্ষ্য করো, এই যে কার্বন, একটু লক্ষ্য করো, কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি। হ্যাঁ, কার্বনের ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো? কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 6টি। কার্বনের ইলেকট্রন হচ্ছে কয়টা বলো তো? 6টা। তাহলে এই 6টা ইলেকট্রন বিন্যাস করলে কেমন হবে? এই যে কার্বন, যার ইলেকট্রন হচ্ছে 6টি, যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা লিখতে পারি 1s2, তারপর আমরা লিখতে পারি 2s2, তারপর আমরা কি লিখতে পারি 2p, কি লিখতে পারি বলো তো? 2p 2 এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি। ইলেকট্রন বিন্যাসটা এরকম, ঠিক না? ইলেকট্রন বিন্যাসটা কেমন বলো তো? এরকম। তাহলে বলো তো এই কার্বনের সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই যে 2 দ্বারা কিন্তু শক্তি স্তর বোঝাচ্ছে, এই 2 দ্বারাও কিন্তু শক্তি স্তর বোঝাচ্ছে। তার মানে কি 2 নাম্বার শক্তি স্তর, দেখো সর্বশেষ শক্তি স্তর। তার মানে কি কার্বনের 6টা ইলেকট্রন আছে এবং কার্বনের শক্তি স্তর কয়টা হবে? 2টা হবে। তোমাকে যদি আমি একটু এইভাবে দেখাই, এই যে এটা মনে করো নিউক্লিয়াস, এই কার্বনের এটা হচ্ছে একটা শক্তি স্তর এবং এটা হচ্ছে আর একটা শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে বলো তো? 2টা ইলেকট্রন থাকে। সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা। আর দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারে বলো তো? 8টা থাকতে পারে। কিন্তু কার্বনের তো 6টা ইলেকট্রন মাত্র, তার মানে কি কার্বনের মাত্র 6টা ইলেকট্রনই আছে। 2টা ইলেকট্রন প্রথম শক্তি স্তর দিয়ে দিছ, তার মানে কি বাকি ইলেকট্রনগুলো হচ্ছে, এই 4টা ইলেকট্রন হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে। তার মানে কি কার্বনের সর্বশেষ, এই কার্বনের জন্য সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তর। আর এই দ্বিতীয় শক্তি স্তর মানে কি এটা হচ্ছে কার্বনের জন্য সর্বোচ্চ বা সর্বশেষ শক্তি স্তর। তাহলে এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 4টা ইলেকট্রন আছে। এই 4টা ইলেকট্রনকে বলা হবে ব্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে ওই কয়টা ইলেকট্রনকে বলা হয় ব্যালেন্স ইলেকট্রন। ওকে, কি বলা হয়? ব্যালেন্স ইলেকট্রন বলা হয়। আশা করি বুঝছি। হ্যাঁ, অথবা তুমি এইভাবে লক্ষ্য করো, এই দেখো, এই যে দেখো, একটু লক্ষ্য করো, এই দিকে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে কার্বনের সর্বশেষ শক্তি স্তর। এই দেখো 2টা 4টা ইলেকট্রন আছে। এই 2 দ্বারা কিন্তু দ্বিতীয় শক্তি স্তর বোঝাচ্ছে। তার মানে কি কার্বনের জন্য দ্বিতীয় শক্তি স্তরটা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর এবং এই সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। তার মানে কি কার্বনের ব্যালেন্স ইলেকট্রন কয়টা? 4টা। তার মানে কি কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরের যে কয়টা ইলেকট্রন থাকবে বা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সমূহকে আমরা কি বলবো বলতো? ব্যালেন্স ইলেকট্রন বলবো। ওকে, আচ্ছা, এখন আসো প্রি ইলেকট্রন কাকে বলে। এই যে প্রি ইলেকট্রন কাকে বলে, ওকে, তোমাকে একটা জিনিস বোঝাই। প্রি ইলেকট্রন বোঝানোর আগে, মানে এই লেখাগুলো তোমাকে পড়ানোর আগে বা লেখাগুলো পড়ার আগে আমরা একটু এই জায়গায় একটু এই জিনিসটা নিয়ে একটু বুঝতে চাই। কি বলতো? বলতো এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক না? নিউক্লিয়াসের দেখো তো, নিউক্লিয়াসের কাছাকাছি কোন ইলেকট্রনগুলো আছে? এই ইলেকট্রনগুলো আছে। এই 2টা ইলেকট্রন নিউক্লিয়াসের খুব কাছাকাছি আছে। তার মানে কি এই নিউক্লিয়াসের সাথে এদের বন্ধনটা কেমন হবে? শক্তিশালী বন্ধন হবে। হ্যাঁ, এরা একে অপরের সাথে শক্তিশালী বন্ধনে আছে বা একে অপরের সাথে শক্তিশালী আকর্ষণে আছে, ঠিক না? আচ্ছা, কিন্তু এই যে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনগুলো কি দূরে আসে না? সর্বশেষ শক্তি স্তরে আছে, মানে কি নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের পথটা কি অনেক দূরে না? হ্যাঁ, দূরে। তার মানে কি নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনগুলোর আকর্ষণটা কেমন হবে? একটু দুর্বল হবে। হ্যাঁ, আকর্ষণগুলো দুর্বল হবে। এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা দুর্বল হওয়ার কারণে আমরা কিন্তু ইচ্ছা করলেই তাপ প্রয়োগ করে বা সামান্য বল প্রয়োগ করে আমরা ইলেকট্রনগুলোকে কী করতে পারি? স্থানচ্যুত করতে পারি। মানে কি এই জায়গার থেকে, এই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত করতে পারি। ইচ্ছা করলে মুক্ত করতে পারি, খুব সহজে আমরা মুক্ত করতে পারবো। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে আমরা খুব সহজে এদেরকে মুক্ত করতে পারবো। যখন তুমি এদেরকে, এই যে ব্যালেন্স ইলেকট্রনগুলোকে, যখন তুমি এই ব্যালেন্স ইলেকট্রনগুলোকে তাপ প্রয়োগ করে যেভাবেই প্রয়োগ করো, যা করো না কেন, নিউক্লিয়াসের আকর্ষণ থেকে যখন তুমি মুক্ত করবা তখন কিন্তু সে নিউক্লিয়াসের আকর্ষণে বাইরে চলে যাবে, তখন সে ফ্রি হয়ে যাবে। মানে কি সে তখন ছুটাছুটি করবে, সে কী করবে? দৌড়াদৌড়ি করবে। কিন্তু এখন কিন্তু সে এত দৌড়াদৌড়ি করতে পারবে না, কারণ সে একজনের আকর্ষণে রয়ে গেছে। যখন তুমি বল প্রয়োগ করে এই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে এই ব্যালেন্স ইলেকট্রনগুলোকে মুক্ত করবা তখন এদেরকে বলা হয় প্রি ইলেকট্রন। তখন এদেরকে কি বলা হয়? প্রি ইলেকট্রন বলা হয়। তখন এদেরকে কি বলা হয়? প্রি ইলেকট্রন বলা হয়। মানে কি প্রি ইলেকট্রন মানে কি এরা দৌড়াদৌড়ি করতে পারবে, এরা নিজেদের মতো দৌড়াদৌড়ি করতে পারবে এবং এদের দৌড়াদৌড়ির কারণে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক না? তাহলে আমরা কি বুঝতে পারলাম?
যে এই নিউক্লিয়াসের কাছাকাছি যে ইলেকট্রনগুলো আছে, এই নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে খুব শক্তিশালী আকর্ষণে আসছে বা শক্তিশালী বন্ধনে আছে, হ্যাঁ। আর যারা এই যে দূরে মানে কি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সমূহ, আই মিন ব্যালেন্স ইলেকট্রন সমূহ অবশ্যই নিউক্লিয়াসের থেকে কম আকর্ষণে আসে, মানে কি তাদের বন্ধনটা হবে কম শক্তিশালী। ওকে, তাহলে তাদের বন্ধনটা দুর্বল, ঠিক না, আকর্ষণটা দুর্বল বা আকর্ষণটা কম। এই জন্য এই ইলেকট্রনগুলোকে আমরা ইচ্ছা করলে কী করতে পারি, স্থানচ্যুত করতে পারি। স্থানচ্যুত করলেই এই স্থানচ্যুত মানে আকর্ষণ থেকে, এই নিউক্লিয়াস আকর্ষণ থেকে এদেরকে মুক্ত করলেই এদেরকে আমরা কি বলতে পারবো, ফ্রি ইলেকট্রন বলতে পারবো। বুঝছো, এই কথাগুলো জাস্ট এই জায়গায় বলা হবে। কি বলা হবে দেখো, এই যে পরমাণু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে হালকা বন্ধনে আবদ্ধ থাকে। একটু আগে যে কথাটা বললাম, উক্ত ইলেকট্রন সমূহকে খুব সহজেই নিউক্লিয়াসের বন্ধন হতে আলাদা করা যায়, ঠিক না, হ্যাঁ করা যায়। অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ মুক্ত ইলেকট্রন সমূহকে ফ্রি ইলেকট্রন বলা হয়। যখন তুমি এই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে এই ব্যালেন্স ইলেকট্রনগুলোকে মুক্ত করে দেবা, তখনই ওই ইলেকট্রনগুলোকে বলা হবে ফ্রি ইলেকট্রন। এটাই বলতেছে, নিউক্লিয়াসের আকর্ষণ মুক্ত ইলেকট্রন সমূহকে বলা হয় ফ্রি ইলেকট্রন। আশা করি এইটুকু বুঝছো, খুব সহজ কথা। ওকে, এখন আসো 3 নাম্বার প্রশ্ন। দেখো কি বলছে, পরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। পরিবাহী, একটু লক্ষ্য করো, পরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। খুব সহজ কথা, খুব ভালো কথা, খুব সুন্দর কথা, ঠিক না। কিন্তু এই পরিবাহীর সংজ্ঞাটা তোমাকে এইভাবে দিতে পারে, এইভাবে বেশি দেয় যে ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী বলতে তুমি কি বুঝাই। ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী বলতে তুমি কি বুঝো, এই সংজ্ঞাটা বেশি দেয়। ইলেকট্রন তত্ত্ব অনুসারে সংজ্ঞাটা বেশি দেয়। যদি এইভাবে দেয় তাহলে খুব সহজে আনসার করতে পারবা। এইভাবে দিলে ইলেকট্রনের কথা দিয়ে আনসার করতে হবে। তুমি দেখো, যদি এইভাবে তোমাকে প্রশ্নটা করে যে পরিবাহী কাকে বলে, শুধু এইভাবে প্রশ্ন করে, ইলেকট্রন তত্ত্বের কথা যদি উল্লেখ না থাকে, যদি শুধু বলে পরিবাহী কাকে বলে, তাহলে তোমার আনসারটা হবে এরকম, যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। যে সকল পদার্থের মধ্য দিয়ে, পরিবাহী মানে কি, পরিবাহী মানে কি, যে সকল পদার্থের ভিতর দিয়ে সহজেই কারেন্ট চলাচল করতে পারে ওদেরকে আমরা বলি পরিবাহী। আবার বলতেছি, পরিবাহী মানে কি, পরিবাহী মানে হচ্ছে যে কোনো একটা পদার্থের ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে পারে বা ইলেকট্রন চলাচল করতে পারে, এটাই হচ্ছে তোমার পরিবাহী, ঠিক না, খুব সহজে চলাচল করতে পারবে। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে আমরা কি বলি, পরিবাহী বলি। এটা হচ্ছে এই প্রশ্ন করলে তুমি এই সংজ্ঞাটা দিবা, ঠিক আছে। উদাহরণ তো আমরা পরে দিবই, ভালো কথা। কিন্তু প্রশ্ন যদি এরকম হয় যে ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী বলতে তুমি কি বুঝো, তখন তোমার সংজ্ঞাটা কেমন হবে বলো তো। তখন তোমার সংজ্ঞাটা হবে এরকম, যে সকল পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর কম। আবার বলতেছি, দেখো, যে সকল ব্যালেন্স ইলেকট্রন, একটু আগে আমরা দেখছি যে সর্বশেষ কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, সেই কয়টা ইলেকট্রন সমূহকে আমরা কি বলি, ব্যালেন্স ইলেকট্রন বলি। এখন তোমার দেখো, তাহলে ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহীর সংখ্যাটা কেমন, যে সকল পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4টার কম, মানে কি যে সকল পদার্থের সর্বশেষ শক্তি স্তরে 4টার কম ইলেকট্রন থাকে। যে সকল পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর কম, এর কথার মানে হচ্ছে যে সকল পদার্থের সর্বশেষ শক্তি স্তরে বা যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 4টির কম ইলেকট্রন থাকে বা 4টির কম ব্যালেন্স ইলেকট্রন থাকে, ওই সকল পরমাণু বা ওই সকল পদার্থ কিন্তু পরিবাহী, ঠিক আছে। এটাই বলতেছে যে সকল পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর কম তাকে আমরা কি বলি, পরিবাহী বলি। এখন উদাহরণ দিবা, এই যে কপার কিন্তু একটা পরিবাহী। কেন কপার পরিবাহী, একটু লক্ষ্য করো, কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29টা। এখন তুমি একটু লক্ষ্য করো, এর ইলেকট্রন বিন্যাসটা আমি করছি, দুইবার লিখছি। কেন দুইবার লিখছি, এই দেখো, এই 1 দ্বারা প্রথম শক্তি স্তর বোঝাচ্ছে, 2 দ্বারা দ্বিতীয় শক্তি স্তর, 2 দ্বারা দ্বিতীয় শক্তি স্তর, 3 দ্বারা তৃতীয় শক্তি স্তর, 3 দ্বারা তৃতীয় শক্তি স্তর, 4 দ্বারা কি বলতো, চতুর্থ শক্তি স্তর বোঝাচ্ছে। আবার এই 3 দ্বারা কি বোঝাচ্ছে, তৃতীয় শক্তি স্তর বোঝাচ্ছে। তার মানে কি চতুর্থ শক্তি স্তরের পরে তো আবার তৃতীয় শক্তি স্তর থাকতে পারে না, ঠিক না, কথা কি সত্য কিনা বলো তো। চতুর্থ শক্তি স্তরের পরে কি তৃতীয় শক্তি স্তর থাকতে পারে না। মনে করো, বলো তো, তোমার চতুর্থ তলা এর উপরে কি তোমার তৃতীয় তলা থাকতে পারে না, তৃতীয় তলা থাকতে পারে না। চতুর্থ তলার উপরে থাকবে পঞ্চম তলা, ঠিক না, ঠিক সেম। চতুর্থ শক্তি স্তরের পরে কিন্তু তৃতীয় শক্তি স্তর থাকতে পারে না। তার মানে কি এই জায়গায় শক্তি স্তর একটু এলোমেলো আছে, এগুলাকে সিস্টেম করে সাজাতে হবে। দেখো, আমি 3টাকে আগে আনছি, 4কে পরে নিয়েছি, জাস্ট এইটুকু কাজ করছি। ওকে, করলাম। এখন বলতো, এই কপার পরমাণুর সর্বশেষ শক্তি স্তর কোনটা, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এই 4 নাম্বার শক্তি স্তরটা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর, এই 4 নাম্বার শক্তি স্তরটা। তাহলে 4 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ভাই বলতো, একটা ইলেকট্রন আছে। একটু লক্ষ্য করো, একটা ইলেকট্রন আছে। দেখো, 4 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ভাই, একটা ইলেকট্রন আছে। তাহলে তো এটাই তো বলছে যে সকল পদার্থের
পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর কম, এই দেখো 4-এর কমই আছে, তার মানে কি কপার অবশ্যই একটি পরিবাহী। ঠিক আছে, সর্বশেষ শক্তি স্তর, এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, 4-এর কম ইলেকট্রন আছে, তার মানে কি এই কপারটা অবশ্যই কি বলো তো পরিবাহী। ঠিক সেম তুমি যদি অ্যালুমিনিয়ামের কথা বলো, তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13টা। তাহলে এই 13টা ইলেকট্রন বিন্যাস তুমি করে দেখো, ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখবা সর্বশেষ শক্তি স্তরে, যদিও সর্বশেষ শক্তি স্তরটা এই সম্পূর্ণটা নিয়ে বলতে হবে, কারণ এই 3 আর 3 এই এটা তৃতীয় শক্তি স্তর, এটাও তৃতীয় শক্তি স্তর, তার মানে কি এটাও তৃতীয় শক্তি স্তর, এটাও তৃতীয় শক্তি স্তর, তার মানে কি সর্বশেষ শক্তি স্তর কোনটা? এটা, ঠিক না? সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এইটা, এই যে তৃতীয় শক্তি স্তরটা হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তর, এই যে প্রথম শক্তি স্তর, এই যে দ্বিতীয় শক্তি স্তর, এই যে তৃতীয় শক্তি স্তর, তার মানে কি সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তার এইটা, ঠিক না? এটা হচ্ছে তোমার প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তোমার তৃতীয় শক্তি স্তর, তাহলে তৃতীয় শক্তি স্তর হচ্ছে এইটা, এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। বলো তো সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? এই দেখো 2টার একটা কয়টা হলো 3টা আছে, তার মানে কি 4-এর কম ইলেকট্রন আছে। তাহলে 4-এর কম থাকলে এটা কি হবে বলো তো? পরিবাহী হবে। তাহলে আশা করি বুঝছো। তাহলে যেসব পরমাণুর বা যে সকল পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা বা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 4-এর কম, ওই সকল পদার্থকে আমরা কি বলবো? পরিবাহী বলবো। ঠিক আছে, আশা করি পরিবাহী বুঝছো। হ্যাঁ, সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর মানে কি? সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী। কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, সেমি মানে হচ্ছে অর্ধেক পরিবাহী, তার মানে কি সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে সেমিকন্ডাক্টর কাকে বলে যদি এইভাবে যে সরল সোজাভাবে বলে, এইভাবে যে প্রশ্নটা করা হয়, তাহলে তোমার উত্তরটা হবে এরকম, তাহলে উত্তরটা হবে তোমার এইটা। আর যদি প্রশ্নটা এইভাবে করা হয়, ইলেকট্রন তত্ত্ব অনুসারে যদি সেমিকন্ডাক্টর কাকে বলে যদি এইভাবে প্রশ্নটা করা হয়, তাহলে তোমার উত্তর হবে এইটা। ঠিক আছে, ওকে। তাহলে সেমিকন্ডাক্টর কাকে বলে বলো তো? সেমিকন্ডাক্টর মানে কি? অর্ধপরিবাহী, মানে কি যে সকল পদার্থের ভিতর দিয়ে সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, মানে এত বেশি প্রবাহিত হয় না, একমাত্র পরিবাহীর ভিতর দিয়েই বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হতে পারে। আর সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে পরিবাহীর থেকে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, মানে কি সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, এই জন্য তার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বা সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তাকে আমরা কি বলবো? সেমিকন্ডাক্টর বলবো। এইগুলো খুব সিম্পল কথা। যে সকল পদার্থের মধ্য দিয়ে সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে বা সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তাদেরকে আমরা কি বলি? সেমিকন্ডাক্টর বলি। যদি সংজ্ঞাটা এইভাবে বলে, তাহলে উত্তরটা এমন হবে। ওকে, ভালো কথা। এখন সংজ্ঞাটা যদি ইলেকট্রন তত্ত্ব অনুসারে বলে, তাহলে কেমন হবে? যে সকল পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4, তাকে সেমিকন্ডাক্টর বলে। আবার বলতেছি, যে সকল পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4, অর্থাৎ যে সকল পদার্থের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? যে সকল পদার্থের সর্বশেষ শক্তি স্তরে ব্যালেন্স ইলেকট্রন মানে কি বলতো? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন মানে কি? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, রাইট? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। একটা কথা মনে রাখবা, যে সকল পরমাণুর বা যে সকল পদার্থের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ 4-এর কমও থাকবে না, 4-এর বেশিও থাকবে না, 4-এর কমও থাকবে না, 4-এর বেশিও থাকবে না। যে সকল পরমাণু বা যে সকল পদার্থের সর্বশেষ শক্তি স্তরে ঠিক 4টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা হবে 4, ওই সকল পরমাণু বা ওই সকল পদার্থকে আমরা কি বলবো? সেমিকন্ডাক্টর বলবো। ঠিক আছে, 4টির কমও হবে না, 4টির বেশি হবে না, তার মানে কি ঠিক 4টি হবে, একজ্যাক্টলি 4টি হবে। তাহলে সেই সকল পদার্থ বা পরমাণুকে আমরা কি বলবো? সেমিকন্ডাক্টর বলবো। এই কথাটাই বলতেছে, যে সকল পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4, তাকে আমরা সেমিকন্ডাক্টর বলি। যেরকম জার্মেনিয়াম হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। কেন? এর 32টা ইলেকট্রন আছে। তুমি এই দেখো, ইলেকট্রন বিন্যাসটা আমি এখন এইভাবে দেখাইছি না, জাস্ট এইভাবে দেখাইছি। এই যে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, সর্বোচ্চ 8টা। তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কিন্তু 18টা থাকতে পারে। তাহলে দেখো 18 আর 8 কত? 26, 28। তাহলে চতুর্থ শক্তি স্তরে আর কয়টা থাকবে? 4টা থাকবে। 32টা মিলাইতে গেলে 4টা থাকবে। এই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কিন্তু এইটা কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন। এই দেখো, সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 4টা ইলেকট্রন আছে। ঠিক কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। এই জন্য জার্মেনিয়াম হচ্ছে একটি কি বলো তো? সেমিকন্ডাক্টর। এখন যদি তুমি কি বলো? সিলিকন, এটা কিন্তু সিলিকন। হ্যাঁ, এটা তোমরা কি বুঝতে পারো কিনা? এটা কিন্তু সিলিকন। এটা কি বললাম? সিলিকন। এটা কিন্তু সিলিকন। সিলিকনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14টা। তার মানে কি প্রথম শক্তি স্তরে মনে করো 2টা গেল, দ্বিতীয় শক্তি স্তরে 8টা গেল, কয়টা হলো? 10টা হলো। তার মানে কি তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? 4টা থাকবে। তাহলে তো 14টা হবে। এবং এই শক্তি স্তরটা হচ্ছে তোমার সর্বশেষ শক্তি স্তর, এবং এই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 4টা ইলেকট্রন আছে। ঠিক 4টা ইলেকট্রন আছে। তার মানে কি সিলিকন একটি কি বলো তো? সেমিকন্ডাক্টর। ঠিক সেম কার্বনের কয়টা ইলেকট্রন আছে? কার্বন, এটা কিন্তু সি, এটা কিন্তু সি,
বেশি, তাহলে কার্বনের কয়টা ইলেকট্রন আছে? ও সরি, এটা কিন্তু ইলেকট্রন সংখ্যা, সরি এটা 6। এই যে কার্বন, এই কার্বনের ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? 4টা থাকবে। তার মানে কি এই দ্বিতীয় শক্তি স্তরটা হচ্ছে কার্বনের সর্বশেষ শক্তি স্তর, আর এই সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 4টা ইলেকট্রন আছে, ঠিক 4টা ইলেকট্রনই আছে। তার মানে কি কার্বন হচ্ছে তোমার একটা সেমিকন্ডাক্টর। ওকে, আশা করি আমরা এইটুকু বুঝছি। ওকে, ভালো কথা। এখন আসো, অপরিবাহী কাকে বলে উদাহরণ দাও। যদি এইভাবে সংজ্ঞাটা বলে তাহলে তো ভালো কথা, যদি ইলেকট্রন তত্ত্ব মতে বলে তাহলে সংজ্ঞাটা আরেক রকম হবে, এইভাবে বললে সংজ্ঞাটা হবে এইটা, আর এইভাবে বললে সংজ্ঞাটা হবে এইটা, ঠিক না? ওকে, তাহলে দেখো অপরিবাহী কাকে বলে। অপরিবাহী মানে কি? যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না বা যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, সেটা হচ্ছে অপরিবাহী, রাইট? তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে পারে না বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে আমরা কি বলি? অপরিবাহী বলি। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না বা ইলেকট্রন প্রবাহিত হতে পারে না তাকে আমরা কি বলি? অপরিবাহী বলি। আচ্ছা, সংজ্ঞাটা এইভাবে বললে সংজ্ঞাটা এটা। ওকে, ভালো কথা। এখন এইভাবে বললে ইলেকট্রন তত্ত্ব মতো যদি বলে তাহলে তুমি এই সংজ্ঞাটা এইভাবে দিবা, যে সকল পদার্থের ব্যালেন্স ইলেকট্রন 4 এর বেশি, কয়টা? 4টার বেশি, 4টার বেশি থাকলে তাকে আমরা অপরিবাহী বলবো। এখন যদি একটু সামারি করো তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, পরিবাহীর বেলায় ইলেকট্রন সংখ্যা কিন্তু 4টার কম, আর সেমিকন্ডাক্টরের বেলায় ইলেকট্রন সংখ্যা কিন্তু ঠিক 4টা, আর অপরিবাহীর বেলায় ইলেকট্রন সংখ্যা 4টার বেশি যদি থাকে তাহলে ওই পদার্থকে আমরা কি বলবো? অপরিবাহী বলবো, ঠিক আছে? যেরকম রাবার, যেরকম প্লাস্টিক, এইগুলো হচ্ছে উদাহরণ, ঠিক আছে? এইটার জন্য ইলেকট্রন বিন্যাস করে দেখানোর দরকার নাই, ঠিক আছে? এই রাবার আর প্লাস্টিক দিয়ে তুমি বুঝাবা, ঠিক আছে? অথবা আমরা শুকনো কাঠ বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি? শুকনো কাঠও কিন্তু অপরিবাহী, বিকজ এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। অথবা আমরা কাঁচও বলতে পারি, কাঁচও কিন্তু অপরিবাহী, কারণ এর ভিতর দিয়ে কী হবে না বলো তো? কারেন্ট প্রবাহিত হবে না বা বিদ্যুৎ প্রবাহিত হবে না, ঠিক আছে? তাহলে ইলেকট্রন তত্ত্ব অনুসারে বললে এই সংজ্ঞা দিবা, আর ইলেকট্রন ছাড়া যদি এইভাবে নর্মালি বলে তাহলে এই সংজ্ঞাটা দিবা। এই হচ্ছে কথা। তাহলে তবে ইলেকট্রন তত্ত্ব অনুসারেই বেশি আসে, ঠিক আছে? এই হচ্ছে কথা। ওকে, তাহলে আমরা এইটুকু জিনিস বুঝছি। 5টা প্রশ্ন আমরা অলরেডি সলভ করে ফেলছি, 5টা প্রশ্ন সম্পর্কে আমরা অলরেডি অবগত হয়ে গেছি। এখন আসো আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব কি না করবো না? হ্যাঁ, অবশ্যই করব। তাহলে আসো, এখন প্রশ্নটা কি বলো তো? খুব সিম্পল প্রশ্ন, যে 4টি করে পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী পদার্থের নাম লিখো। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে 4টা পরিবাহী পদার্থের নাম লিখো। একটা হচ্ছে কপার, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে টিন, একটা হচ্ছে সীসা, এটা হচ্ছে পরিবাহী, লিখলাম 4টা। অর্ধপরিবাহী মানে কি? জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, বিজা কাঠের ভিতর দিয়ে কিন্তু সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। বিজা কাঠের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় বলো তো? সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। এই জন্য বিজা কাঠও হচ্ছে একটি কি? বিজা কাঠও একটা অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী 4টা নাম কি? জার্মেনিয়াম, সিলিকন, কার্বন আর বিজা কাঠ। আর অপরিবাহী মানে কি? রাবারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, প্লাস্টিকের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, শুকনো কাঠের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, কাচের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, এরা হচ্ছে অপরিবাহী, ঠিক আছে? ওকে, এইগুলো তো আমরা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ রাখতে হবে। ওকে, ভালো কথা। এখন আসো পরের প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলাই ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবগুলাই। তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স কি বিষয়ের উপর নির্ভরশীল? পরিবাহী মানে তো একটা তার, আমরা জানি। হ্যাঁ, পরিবাহী মানে হচ্ছে একটা তার, ঠিক না? মনে করো একটা তার, এটা হচ্ছে একটা পরিবাহী না? মনে করো একটা তার, এটা একটা পরিবাহী না? এই যে তার, আমরা যে তারের ভিতর দিয়ে কারেন্ট চলাচল করে, এটা তো একটা পরিবাহী, ঠিক না? পরিবাহী তার না? হ্যাঁ, মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী, ঠিক আছে? পরিবাহী। তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে কি বলতো? রোধ। রেজিস্ট্যান্স মানে কি? রোধ। তাহলে পরিবাহীর রোধ কি বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে? কি বিষয়ের উপর নির্ভরশীল? মনে করো সাপোজ এখন এই পরিবাহীর ভিতর দিয়ে কী যাচ্ছে? মনে করো কারেন্ট প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এই কারেন্ট প্রবাহিত হচ্ছে মনে করো। ওকে, তাহলে এই কারেন্ট যে প্রবাহিত হচ্ছে, এই কারেন্ট কিন্তু বাধাপ্রাপ্ত হবে। কারেন্ট কি দেখো, এই পরিবাহের ভিতরে যখন কারেন্টটা চলাচল করবে তখন কারেন্ট অবশ্যই বাধাপ্রাপ্ত হবে। এই বাধাটার নামই হচ্ছে রোধ। এই বাধার নামে কি বলতো? রোধ বা রেজিস্ট্যান্স, ঠিক না? এই পরিবাহের ভিতর দিয়ে কারেন্ট যখন চলাচল করবে তখন অবশ্যই কারেন্ট কি হবে? কিছু না কিছু বাধাপ্রাপ্ত হবে। ওই বাধাপ্রাপ্তটা হচ্ছে আসলে রোধ বা রেজিস্ট্যান্স। এখন প্রশ্ন হচ্ছে এই বাধাটা আসলে কি বিষয়ের উপর নির্ভরশীল? মানে কি পরিবাহের রেজিস্ট্যান্স কি বিষয়ের উপর নির্ভরশীল? মানে কি এই বাধাটা, এই যে রোধ, এই যে বাধা, কারেন্টকে যে বাধা দেয়, এই বাধাটা রোধটা কি বিষয়ের উপর নির্ভরশীল? দেখো, পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। পরিবাহীর কিসের উপর নির্ভরশীল? পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। কেমন নির্ভরশীল? একটা কথা বলি, মনে করো এই পরিবাহীর জন্য এই কারেন্টটা যতটুকু বাধাপ্রাপ্ত হবে, যদি পরিবাহীর দৈর্ঘ্যটা একটু বেশি বাড়ায় দেই, মনে করো পরিবাহীর দৈর্ঘ্যটা আমি একটু বাড়ায় দিলাম, তাহলে দেখো পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি বাড়বে বাধা তত বেশি বাড়বে। আবার বলতেছি, পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে বাধা তত আরও বেশি বাড়বে, ঠিক আছে? তাহলে পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে অবশ্যই কারেন্ট বাধাপ্রাপ্ত বেশি হবে। তার মানে কি পরিবাহীর
দৈর্ঘ্য বাড়লে রোধও কিন্তু বাড়বে। তাহলে কি বললাম, পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। তার মানে কি, পরিবাহীর দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রোধ বাড়বে, যদি পরিবাহীর দৈর্ঘ্য কমে তাহলে রোধ কমবে। পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে কারেন্ট প্রবাহিত হতে বেশি সমস্যা হবে, আর পরিবাহীর দৈর্ঘ্য কমলে কারেন্ট খুব সহজেই প্রবাহিত হতে পারবে, রোধ কমবে। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, পরিবাহীর দৈর্ঘ্য কমলে রোধ কমে। কথা বুঝছো? তাহলে পরিবাহীর দৈর্ঘ্যের উপর কিন্তু নির্ভরশীল। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। কেমন? মনে করো সাপোজ প্রস্থচ্ছেদ তো বুঝোই, হ্যাঁ, প্রস্থচ্ছেদ বুঝো না? মনে করো এইটা হচ্ছে মানে একটা পরিবাহী, এর প্রস্থচ্ছেদ হচ্ছে এই এরিয়াটা, এই মাঝখানে এরিয়াগুলো হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে কি এইটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এইটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এই বৃত্তটা হচ্ছে প্রস্থচ্ছেদ। ওকে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, মানে কি এই ক্ষেত্রফলটা যদি বেশি হয়, ভালো করে বুঝবা কীরকম নির্ভরশীল। মনে করো যদি এই ক্ষেত্রফলটা বেশি হয়, অর্থাৎ এই যে মাঝখানে এরিয়াটা যদি বেশি বড় হয়, সাপোজ তোমাকে যদি আমি আরেকটা উদাহরণ দিই, আমি একটু বেশি বড় করে নিই, একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে একটা পরিবাহী তার অঙ্কন করি, তাহলে তোমাকে ভালো বোঝানো যাবে। এই দেখো, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যেমন হবে, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু একটু বেশি হবে, ঠিক না? এই তারটা একটু মোটা, মানে কি মাঝখানে এরিয়াটা একটু বেশি, ঠিক না? এখন তুমি বলো তো, এর ভিতর দিয়েও মনে করো কারেন্ট যাচ্ছে, আবার এর ভিতর দিয়েও মনে করো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এখন কোন কারেন্টটা বেশি বাধাপ্রাপ্ত হবে বলো তো? দেখো, এই কারেন্টটা বেশি বাধাপ্রাপ্ত হবে, এই কারেন্টটা বেশি বাধাপ্রাপ্ত হবে। কারণ রাস্তাটা কেমন? রাস্তাটা হচ্ছে চিপা, অর্থাৎ এই জায়গা দিয়ে কারেন্ট যাইলে তোমার কারেন্ট বেশি বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ যে সকল পরিবাহীর তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম, ওই সকল পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে গেলে কারেন্ট বেশি বাধাপ্রাপ্ত হয়, মানে কি রোধ বেশি থাকে। তাহলে বেশি চিপা মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, এরকম রাস্তা দিয়ে যখন কারেন্ট চলাচল করবে তখন সে বেশি বাধাপ্রাপ্ত হবে। আর যখন বেশি মোটা এরিয়া, মানে কি এরকম বড় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন সে খুব সহজেই প্রবাহিত হতে পারবে, রোধের মান কম থাকবে। তার মানে কি বোঝাতে পারলাম? প্রস্থচ্ছেদ যদি কম হয় তাহলে কারেন্ট কিন্তু বেশি বাধাপ্রাপ্ত হবে, মানে কি এই পরিবাহীর রোধ বেশি হবে। প্রস্থচ্ছেদ কম হলে রোধ কি হয় বলো তো? প্রস্থচ্ছেদ যদি কম হয়, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ কম হলে রোধ কিন্তু বেশি হয়, মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের মানটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ রোধ যদি বেশি হয়, যদি রোধের মান বেশি হয়, দাঁড়াও আমি আরেকটু বলি, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে কি ক্ষেত্রফল হচ্ছে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি হয়, মনে করো এরকম যদি বড় হয়, তাহলে রোধের মান কেমন হবে? কমে যাবে, রোধের মান কম হবে। আর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এরকম হয়, মানে কম হয়, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম হয় তাহলে রোধের মান কিন্তু বেড়ে যাবে। তার মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয়, এই কারেন্টটা চলতে বেশি বাধাপ্রাপ্ত হবে, রোধ বেশি হবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে এই কারেন্টটা খুব সহজে চলাচল করতে পারবে, রোধ কম হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপরেও নির্ভরশীল। কেমন তাপমাত্রার উপর নির্ভরশীল? একটু লক্ষ্য করো, কেমন তাপমাত্রার উপর নির্ভরশীল। মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী তার, তোমার একটা পরিবাহী তার, এই তারের তাপমাত্রা মনে করো এখন 0 ডিগ্রি মনে করো সেলসিয়াস, কথার কথা, হ্যাঁ। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস পরিবাহী তারের যে রোধটা আছে, এর এখন যে রোধের মানটা আছে মনে করো 2 ওহম আছে। এখন যদি তুমি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করো, মানে কি তাপমাত্রা আরও বাড়াও, তাহলে রোধের মান কিন্তু বেড়ে যাবে। রোধের মান কি বেড়ে যাবে? মনে করো 5 ওহম হইলো, মনে করো রোধের মান বেড়ে গেল। তার মানে কি তাপমাত্রা বাড়লে কিন্তু রোধের মান বেড়ে যাবে। কেন রোধের মান বেড়ে যাবে? কারণ এর ভিতরে যে অনুপরমাণুগুলো আছে, ইলেকট্রনগুলো কি করবে? অনুপরমাণুগুলো কি করবে? বেশি ছুটাছুটি করবে। অনুপরমাণুগুলো, এই যে পরিবাহীটা একটা পদার্থ দ্বারা তৈরি, এই পদার্থের অনুপরমাণু আছে, হ্যাঁ আছে, এরা তাপমাত্রা বাড়ালে এরা বেশি ছুটাছুটি করবে, তখন ওই দিক দিয়ে কারেন্ট চলাচল করতে গেলে সে বাধাপ্রাপ্ত হবে বেশি। বুঝছো? তার মানে কি তাপমাত্রা বাড়লে এরা বেশি বিশৃঙ্খলতা সৃষ্টি করবে, এই বিশৃঙ্খলতার ভিতর দিয়ে কারেন্ট চলাচল করতে কি হবে? কারেন্ট বাধাপ্রাপ্ত হবে বেশি। তার মানে কি তাপমাত্রা বাড়লে রোধের মান বেড়ে যাবে, তাপমাত্রা কমলে রোধের মান কমে যাবে। তার মানে কি তাপমাত্রার উপরও কিন্তু পরিবাহী রোধ নির্ভরশীল, এই হচ্ছে কথা। আর পরিবাহীর উপাদানের উপরও পরিবাহী রোধ নির্ভরশীল। সাপোজ মনে করো তুমি এটা কপারের পরিবাহী, কপারের পরিবাহীর জন্য রোধের মান যা হবে, মনে করো তোমার
সোনার পরিবাহী বা তোমার যাই বলো সোনার পরিবাহীর জন্য তোমার কি বলো তো সোনার পরিবাহীর জন্য তোমার অবশ্যই রোধের মান ভিন্ন হবে। তার মানে কি এই পরিবাহীর উপাদান মানে কি, সেটা পরিবাহীটা কোন পদার্থ দ্বারা তৈরি, এটা সোনা হতে পারে, রূপা হতে পারে, তারপর হচ্ছে তোমার কি বলো তো কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। যদি অ্যালুমিনিয়াম পরিবাহীর রোধ হবে একরকম, আর হচ্ছে কপারের রোধ হবে আরেক রকম, তারপর হচ্ছে তোমার সোনার পরিবাহীর রোধ হবে আরেক রকম। মোট কথা পরিবাহীর উপাদান বলতে আসলে সে কোন পদার্থের তৈরি, এই হচ্ছে কথা। তাহলে পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে কিন্তু রোধ চেঞ্জ হবে, ঠিক না? এই হচ্ছে কথা। তাহলে পরিবাহীর উপাদানের উপরও কি রোধ নির্ভর করে। আর হচ্ছে পরিবাহীর ঘনত্বের উপরও নির্ভর করে, পরিবাহীর ঘনত্বের উপরও রোধ নির্ভর করে। তাহলে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবো আর একটু মনে রাখার চেষ্টা করবো। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, অবশ্যই বোঝার বিষয়। ওকে, আচ্ছা এখন আসো এই প্রশ্নটা সমাধান করি যে রোধের সূত্রগুলো লিখো। এই রোধের সূত্রগুলো এই জায়গায় যে কথাগুলো বলছি এই কথাগুলাই জাস্ট রোধের সূত্র। এই জায়গায় যে কথাগুলো বলছি এই সূত্রগুলাই রোধের সূত্র হিসেবে ব্যবহার হবে, এখনই দেখতে পারবা। তাহলে রোধের সূত্রগুলো লিখো এবং প্রমাণ করো। আর সমান সমান র, এটা কিন্তু র, এটা কিন্তু র বলতে না আসলে রু, এটা হচ্ছে রু, এটাকে আমরা কি বলি রু বলি, ঠিক না? রু। তাহলে এই যে রোধের সূত্রগুলো লিখো এবং প্রমাণ করো। আর ইকুয়াল রো এল বাই এ, এই হচ্ছে কথা। এই রো মানে কি? রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ, এই আপেক্ষিক রোধ সম্পর্কে আমরা আলোচনা করব, ভালো কথা। আচ্ছা তাহলে রোধের সূত্রগুলো লিখতে হবে। তাহলে রোধের আমরা একটা সূত্র লিখবো, এটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। আমরা আরেকটা সূত্র লিখবো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এই দুইটা সূত্র লিখে আমরা এই প্রমাণটা করে ফেলবো। যদি রোধের সূত্রগুলো লিখো বলে তাহলে তুমি এই দুইটা সূত্রই লিখবা এবং এই প্রমাণটাও করে দিবা। অথবা যদি এই প্রমাণটার কথাও বলে, শুধু জাস্ট এই প্রমাণটার কথা যদি বলে, তাও তুমি রোধের সূত্র দুইটা লিখবা, লিখে এই প্রমাণটা করবা। আবার বলতেছি, যদি বলে রোধের সূত্রগুলো লিখো, রোধের সূত্রগুলো মানে কি এই দুইটা সূত্র লিখবা এবং এই জিনিসটা লিখে দিবা। আর যদি তোমার মনে করো শুধু বলে প্রমাণ করো এটা, তাও তুমি এই রোধের সূত্রগুলো লিখে এই জিনিসটা লিখে দিবা। তাহলে আসো রোধের সূত্রগুলো। তাহলে রোধের সূত্র একটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের সূত্র, আর একটা হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্যের সূত্রটা কেমন বলছিলাম বলো তো? দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে এমন, মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী, আর মনে করো আরেকটা পরিবাহী যদি আমি নেই, একটু বড় নিলাম, একটু দৈর্ঘ্য বেশি, এরকম একটা পরিবাহী নিলাম। আচ্ছা মনে করো এই পরিবাহীর দৈর্ঘ্য মনে করো 1 মিটার, আর এই পরিবাহীর দৈর্ঘ্য মনে করো 2 মিটার। ওকে, তাহলে এর দৈর্ঘ্য বেশি। একটা কথা মনে রাখবা, দৈর্ঘ্য যদি বেশি হয়, দৈর্ঘ্য কি হয়? দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে রোধের মানও কেমন হবে? বেশি হবে। দৈর্ঘ্য বেশি হলে রোধ কেমন হয়? বেশি হয়। আবার বলতেছি দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে। তার মানে কি সমানুপাতিক সম্পর্ক। এই দেখো দৈর্ঘ্যের সাথে রোধের কার কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। কারণ রোধ যদি বেশি হয় দৈর্ঘ্যও বেশি হবে, বা দৈর্ঘ্য যদি কম হয় রোধও কম হবে। অর্থাৎ দৈর্ঘ্য কম রোধের মানও কম, দৈর্ঘ্য বেশি রোধের মানও বেশি। দেখো আর আচ্ছা তোমাকে আমি আবার বলি, এই এল বেশি তার মানে হচ্ছে আরও বেশি, আবার এল এর মান কম তার মানে হচ্ছে আর এর মান কম, ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্য কম রোধও কম, দৈর্ঘ্য বেশি রোধও বেশি। অর্থাৎ একটি পরিবাহী মানে কি, একটি পরিবাহী রোধ আর এর একটি পরিবাহী রোধ আর তার দৈর্ঘ্য মানে কি ওই পরিবাহীর তার মানে হচ্ছে এই পরিবাহীর দৈর্ঘ্য এল এর সমানুপাতিক। মোট কথা একটি পরিবাহীর রোধ আর তার দৈর্ঘ্য মানে কি এই পরিবাহীর দৈর্ঘ্য এল এর সমানুপাতিক। অর্থাৎ এই পরিবাহীটার দৈর্ঘ্যের সাথে রোধের সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ রোধ বাড়বে মানে হচ্ছে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রোধও বাড়বে, দৈর্ঘ্য যদি কমে রোধও কিন্তু কমবে। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। মানে কি একটি পরিবাহীর রোধ আমি তার না লিখে এই জায়গায় এর লিখলাম, যে একটি পরিবাহীর রোধ আর এর দৈর্ঘ্য এল এর সমানুপাতিক। অর্থাৎ রোধ এবং এল, অর্থাৎ রোধ এবং রেজিস্ট্যান্স এবং এল মানে কি দৈর্ঘ্য, এটা পরস্পর সমানুপাতিক। দৈর্ঘ্য বাড়বে রোধও বাড়বে, দৈর্ঘ্য কমবে রোধও কমবে, সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা কেমন? একটি পরিবাহী রোধ আর এই জায়গায় যদি এর কথাটা লিখি, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এ দ্বারা চিহ্নিত করা হয়। এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ রোধের সাথে আর এর কেমন সম্পর্ক? রোধের সাথে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, এমন সম্পর্ক। এই সম্পর্ক দ্বারা কী বোঝাচ্ছে? যদি তোমার এই এর মান কি হয়, এর মান যদি বাড়ে, অর্থাৎ ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধের মান কেমন হবে? রোধের মান কমে যাবে। আর যদি এর মান কমে যায় তাহলে রোধের মান কেমন হবে? রোধের মান বেড়ে যাবে। ঘটনাটা আমি এইভাবে যদি বুঝাই, মনে করো এটা হচ্ছে একটা তার, পরিবাহী তার, রাইট? এর একটা প্রস্থচ্ছেদ আছে না? এইটা হচ্ছে এর প্রস্থচ্ছেদ। এখন তুমি যদি আরেকটা পরিবাহী তারের কথা চিন্তা করো,
একটু মোটা পরিবাহী তারের কথা যদি চিন্তা করো, এটা হচ্ছে আরেকটা পরিবাহী তার, তাহলে এর প্রস্থচ্ছেদটা কিন্তু বেশি। তাহলে দেখো প্রস্থচ্ছেদ যদি কম হয়, প্রস্থচ্ছেদ যদি কম হয় অর্থাৎ এর মান যদি কম হয়, নিচের দিকে তীর চিহ্ন দিয়েছি, মানে কি এর মান যদি কম হয়, তাহলে এই যে প্রস্থচ্ছেদ যদি কম হয় তাহলে আর এর মান কেমন হবে, আর এর মান বেশি হবে, তার মানে কি রোধ বেশি হবে, মানে কি কম প্রস্থচ্ছেদ যুক্ত তারের ভিতর দিয়ে কারেন্ট যখন প্রবাহিত হবে তখন কারেন্ট বেশি বাধাপ্রাপ্ত হবে, আই মিন রোধ বেশি হবে। আর প্রস্থচ্ছেদ যদি বেশি হয়, মানে কি এ যদি বেশি হয়, তাহলে তোমার আর এর মান কেমন হবে, আর এর মান কম হবে, আই মিন রোধ কম হবে। অর্থাৎ বেশি প্রস্থচ্ছেদ যুক্ত তারের ভিতর দিয়ে যখন কারেন্ট চলাচল করে সে সহজে চলাচল করতে পারে, আই মিন রোধ কম। তাহলে প্রস্থচ্ছেদ বেশি হলে কি কি কমবে বলো তো, রোধ কমবে। আবার প্রস্থচ্ছেদ কম হলে রোধ বাড়ে, তার মানে কি এরা উল্টানুপাতিক সম্পর্ক। মনে করো এ কমতেছে এ বাড়তেছে, বা এ এ এ আবার বাড়তেছে এ আবার কমতেছে, মানে কি এরা একে অপরের বিপরীত সম্পর্ক, মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে উল্টানুপাতিক সম্পর্ক। এই জন্য দেখো আর এর সাথে এ কিন্তু উল্টানুপাতিক সম্পর্ক, বুঝছো? তাহলে এরা ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এখন এই 1 নং সমীকরণ আর এই 2 নং সমীকরণ একসাথে কি করো, যোগ করে দাও। মানে কি এই দুইজন থেকে আমরা কি লিখতে পারি, দেখো আর আছে আমি আর লিখতে পারি, সমানুপাতিক লিখতে পারি, আর ডান পাশের গুলাকে গুণ করো, এই যে এল আছে লিখলাম, ইনটু এটা আছে এটা লিখলাম। এখন তুমি একটু লক্ষ্য করো, এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠাতে চাই, এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠাতে চাই তাহলে একটা সমান চিহ্ন দিতে হবে। হ্যাঁ, দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর তোমার অবশ্যই একটা ধ্রুবক দিতে হবে। দেখো সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে যখন আমরা সমান চিহ্ন দিব, আবার বলতেছি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে যখন আমরা সমান চিহ্ন দিব, তখন আমাদেরকে অবশ্যই একটা কি করতে হবে, ধ্রুবক ব্যবহার করতে হবে। ধ্রুবকটা হচ্ছে রো, ধ্রুবকটা হচ্ছে রো। দেখো এখানে রো হচ্ছে ধ্রুবকটা হচ্ছে রো। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে আমরা কি দিব, সমান চিহ্ন দিব। তাহলে অবশ্যই আমাকে একটা ধ্রুবক ইউজ করতে হবে, ধ্রুবকটা হচ্ছে রো। ওকে, দিলাম। আর যা আছে সব ঠিক রইল। দেখ এল এর সাথে 1 গুণ করলে এল বাই এ। ওকে, ভালো কথা। তাহলে আর এর সূত্রটা কেমন হইল, রোর সাথে এল গুণ করলে রো এল বাই এ। তার মানে কি এই দেখো আর ইকুয়াল রো এল বাই এ। এই দেখো এই যে এই প্রমাণটা, এই দেখো এই প্রমাণটা। তাহলে এই প্রমাণটা করতে বলো তুমি এই দুইটা সূত্র লিখে তারপরে এই জিনিসটা দেখাবা, অথবা রোধের সূত্রগুলো লিখো, এটাও বললেও তোমরা এই রোধের সূত্রগুলো লিখে এই গাণিতিক সমস্যাটা দেখায় দিবা। ওকে, তাহলে মার্ক কাটার কোনো সুযোগ নাই। ওকে, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝছো। ওকে, এখন আসো এই যে রো এটা কি আপেক্ষিক রোধ, এই যে রো এটা কি রোধ, আপেক্ষিক রোধ, ঠিক না? তোমাকে যদি আমি একটা জিনিস দেখাবো, এটা কিন্তু আপেক্ষিক রোধ। এই দেখো এখন প্রশ্ন হচ্ছে আপেক্ষিক রোধ কাকে বলে, এর এসআই একক লেখো। এই যে আপেক্ষিক রোধ। তাহলে আমরা মাত্র কি শিখলাম, তোমাকে একটা জিনিস দেখাবো। এখন কি দেখাবো, আমরা মাত্র শিখলাম আর ইকুয়াল রো এল বাই এ, মাত্র এটা শিখলাম। ওকে, এখন এই জায়গা থেকে আমি কি করতে পারি, তুমি একটু লক্ষ্য করো। এই জায়গা থেকে আমি একটা কাজ করতে পারি। দেখো এর নিচে মনে হয় একটা 1 আছে কিনা, আছে। তাহলে রো এল এর সাথে গুণ করলে হবে তোমার রো এল, আর এর সাথে গুণ করলে হবে আর, এরকম হবে না? হ্যাঁ হবে। তাহলে আমি রোটাকে যদি রেখে দিই, এলটাকে অপর পাশে ট্রান্সফার করলে আর এ বাই এল হবে, এরকম হবে কিনা? হ্যাঁ এরকম হবে। তুমি একটু লক্ষ্য করো ভাই, তাহলে এরকম হবে। এখন একটু লক্ষ্য করো, যদি এই জায়গায় এ ইকুয়াল 1 মিটার স্কোয়ার হয়, মানে কি ক্ষেত্রফলটা যদি 1 মিটার স্কোয়ার হয়, আর দৈর্ঘ্যটা একটু লক্ষ্য করো, দৈর্ঘ্যটা যদি তোমার 1 মিটার হয়, একটু ভালো করে লক্ষ্য করবা। যদি ক্ষেত্রফলটা 1 মিটার স্কোয়ার হয় আর দৈর্ঘ্যটা যদি তোমার 1 মিটার হয়, তাহলে রোর মানটা কার সমান হবে, এই রোধের সমান হবে। রোর মানটা কার সমান হবে, এই রোধের সমান হবে। তুমি একটু লক্ষ্য করো, এই দেখো তাহলে রোর মানটা কেমন হবে, তাহলে রোর মানটা হবে, দেখো আমি এই আরটাকে আরে রাখলাম, এর মানটা কত, 1 বর্গ মিটার, মানে কি 1 মিটার স্কোয়ার, মানে কি 1, এর মানটা হচ্ছে 1 আর এল এর মানটা কত, 1। তাহলে কি হইলো ঘটনাটা, এই জায়গায় আর রইলো, তার মানে কি রোর মানটা কেমন, এই রোধের মানের সমান, ঠিক না? এই কথাটা জাস্ট এই জায়গায় বলবে। তুমি একটু লক্ষ্য করো, যদি কোনো পরিবাহীর রোধ 1 মিটার হয়, মানে যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য এই এল এর কথা বলতেছে, যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য 1 মিটার হয়, এই দেখো আমি বলছিলাম যে মনে করো এল ইকুয়াল 1 মিটার। যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য, মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী, রাইট, এটা মনে করো একটা পরিবাহী যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য 1 মিটার হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে কি এই ক্ষেত্রফলটা মানে কি এ যদি হয় তোমার 1 মিটার স্কোয়ার হয়, তাহলে এই পরিবাহীর অবশ্যই একটা রোধ আছে, ওই পরিবাহীর রোধটা হচ্ছে তোমার আর এই রোধের সমানে হবে তোমার আপেক্ষিক রোধ, আই মিন রো। এটাই তোমাকে বলবে, যদি কোনো পরিবাহীর রোধ 1 মিটার হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 বর্গ মিটার হয়, তবে উক্ত পরিবাহীর রোধকেই, মানে কি এই আরটাকে, উক্ত পরিবাহীর রোধকেই আমরা কি বলতে পারবো, আপেক্ষিক রোধ রো বলতে পারবো। উক্ত পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলে। এই দেখো রো ইকুয়াল কিন্তু আর, তার মানে কি যাহা আর তাহাই কিন্তু রো, তার মানে কি এই উক্ত পরিবাহীর রোধটাই হচ্ছে আসলে আপেক্ষিক রোধ। আবার বলতেছি, যদি এই পরিবাহীর দৈর্ঘ্যটা যদি 1 মিটার হয় এবং এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি 1 মিটার
স্কোয়ার হয়, তাহলে এই পরিবাহের যে রুটটা আছে এই রুটকে আমরা কি বলতে পারবো? আপেক্ষিক রোধ, আই মিন র বলতে পারবো, বিকজ আর ইকুয়াল র হচ্ছে। ঠিক আছে, এই কথাটাই বলছে। যদি কোনো পরিবাহীর রোধ যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য 1 মিটার হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হয়, তবে উক্ত পরিবাহীর রোধকে আসলে আমরা কি বলতে পারতেছি বলতো? আপেক্ষিক রোধ বলতে পারতেছি। আপেক্ষিক রোধ বলে একে র দ্বারা প্রকাশ করা হয়। এখন আপেক্ষিক রোধের এককটা হচ্ছে ওহম মিটার। প্রশ্ন হচ্ছে কিভাবে হইলো? এসআই এককে হচ্ছে ওহম মিটার আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ওহম সেন্টিমিটার। তাহলে এককটা কিভাবে হইলো বলো তো? আচ্ছা, তাহলে সূত্রটা কি পাইলাম? এই যে রো ইকুয়াল কি পাইলাম? এই যে রো ইকুয়াল, এই দেখো এই জিনিসটাই দেখো, এককটা আছে এই জিনিস থেকে, দেখো এককটা আছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। রো ইকুয়াল আমরা কি জানি? আর এ বাই হচ্ছে এল, এটা জানি। ওকে, ভালো কথা। তুমি একটু লক্ষ্য করো, আমি এককটা লিখতেছি। আর এর এককটা কি? ওহম। আমরা জানি রোধের একক হচ্ছে ওহম। আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে একটা দৈর্ঘ্যই তো, হ্যাঁ, দৈর্ঘ্য মানে ডাবল দৈর্ঘ্য আর কি। তাহলে এই ক্ষেত্রফলটাকে আমরা কীভাবে প্রকাশ করবো? এই দেখো, ক্ষেত্রফল মানে এই মিটার স্কোয়ার। এই দেখো ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার। মিটার তো একটা দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি, ঠিক কিনা? আচ্ছা, এল দ্বারা না, সরি, আচ্ছা এম আছে, এম এই রইল, মনে করো এম স্কোয়ার। এই যে ক্ষেত্রফলটা কি বলো তো? এম স্কোয়ার, রাইট? ক্ষেত্রফলটা কি বলো তো? এম স্কোয়ার। এই দেখো ক্ষেত্রফলটা কি? এম স্কোয়ার না এম স্কোয়ার লিখলাম। আর দৈর্ঘ্যটা কি? দৈর্ঘ্যটা হচ্ছে মিটার, আই মিন এম। এই দেখো এম। তাহলে এই এম দ্বারা এম স্কোয়ারকে কাটাকাটি করো, তাহলে একটা এম থাকবে, তার মানে কি? ওহম থাকবে আর মিটার থাকবে। এই দেখো ওহম মিটার, এই দেখো ওহম মিটার, এই দেখো ওহম মিটার। ওকে, বুঝছো? এই দেখো, এই যে রোধের একক কি? ওহম। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। এই দেখো মিটার স্কোয়ার লিখলাম। আর এলের একক কি? এলের একক হচ্ছে মিটার। এই দেখো মিটার লিখলাম। তাহলে একটা মিটার দ্বারা দুইটা মিটারকে কাটলে, মানে মিটার স্কোয়ারকে কাটাকাটি করলে একটা মিটার থাকে, আই মিন ওহম মিটার থাকে, ওহম মিটার থাকে। এটা হচ্ছে এসআই এককে। এখন যদি তুমি সেন্টিমিটার মানে কি এই জিনিসটা বানাতে চাও, তাহলে তোমার চিন্তা করতে হবে ক্ষেত্রফলটা হতে হবে 1 সেন্টিমিটার স্কোয়ার আর তোমার দৈর্ঘ্যটা হতে হবে 1 সেন্টিমিটার। যদি তোমার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে তোমার আসলে রোধের এককটা হবে ওহম সেন্টিমিটার, ঠিক না? ওহম সেন্টিমিটার হবে। বুঝছো? এই হচ্ছে ঘটনাটা। আশা করি এইটুকু বুঝছো। ওকে, আশা করি এইটুকু বুঝছো। এখন আসো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কিন্তু মোটামুটি সবগুলা জিনিস বুঝে গেছি। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। হ্যাঁ, এখন আমরা কি করব? গাণিতিক সমস্যা সমাধান করব। তবে একটু রেস্ট করব, আগে আরেকটা জিনিস বুঝাই। হ্যাঁ, এখন আমরা কি করব? গাণিতিক সমস্যা সমাধান করব। ঠিক আছে, এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, তবে আমরা একটু রেস্ট করব। অনেকক্ষণ কথা বলছি, একটু রেস্ট। ওকে, তারপর আমরা গাণিতিক সমস্যা অবশ্যই সমাধান করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। ঠিক আছে, ওকে। প্রথমে আমরা টাইপ 1 এই সমস্যাটা আমরা সমাধান করব। একটা কথা তোমাদেরকে বলি, এই ধরনের ম্যাথ তুরি মাইরা উড়াই দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ একবারে সহজ, শুধু মানগুলা বসাইবা আর ক্যালকুলেটারে 2-3টা চাপ দিবা, ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, শুধু মান বসাইবা আর ক্যালকুলেটারে 2-3টা করে ক্লিক করবা, ম্যাথ অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথ কী হয়ে যাবে? অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, নো প্রবলেম, শুধু মান বসাই দিলে হয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আসো কি বলছে। হ্যাঁ, প্রথম কথা বলছি যে 100 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ, আই মিন এটা ক্ষেত্রফল দেওয়া আছে বর্গ মিলিমিটার, কিন্তু বর্গ কথাটার সাথে কার সম্পর্ক? ক্ষেত্রফলের সম্পর্ক, ঠিক না? তাহলে 100 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ এবং 100 মিটার দৈর্ঘ্য, তার মানে কি এটা দৈর্ঘ্য দেওয়া আছে, একটা পরিবাহীর দৈর্ঘ্য দেওয়া আছে। এক কোর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত যদি আপেক্ষিক রোধ মানে কি রোয়ের মান, আপেক্ষিক রোধ মানে কি বলতো? রোয়ের মান দেওয়া আছে ওহম মিটার হয়। আচ্ছা, যাই হোক, তাহলে একটু আসো আমরা প্রথমে সমাধান কথাটা অবশ্যই সুন্দর করে লিখে নিব। তারপর কি কি ডাটাগুলো দেওয়া আছে তুমি এইগুলা সুন্দর করে লিখবা। তারপর আমার কি করতে হবে এগুলা তোমার মাথায় অটোমেটিক্যালি কাজ করবে। ঠিক আছে, তোমার মাথায় অটোমেটিক্যালি কাজ করবে। প্রথম কাজ হচ্ছে তোমার কি কি ডাটাগুলো দেওয়া আছে এগুলো একটু লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি এভাবে লিখি, একটু লক্ষ্য করো। প্রথমে আমি লিখব দেওয়া আছে কথাটা আমি অবশ্যই লিখলাম। আচ্ছা, এটা কি দেওয়া আছে বললাম? ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 100 বর্গ মিলিমিটার। 100 কি দেওয়া আছে? বর্গ মিলিমিটার। তার মানে কি এম মানে হচ্ছে মিলিমিটার, তার উপরে স্কোয়ার দিলেই তো বর্গ মিলিমিটার হচ্ছে। এখন একটা কথা বলি, তোমরা একটু লক্ষ্য করবা। হ্যাঁ, তোমরা এই জায়গায়গুলা এই জিনিসগুলো লক্ষ্য করবা। এই জিনিসগুলো হচ্ছে মেইন। ওহো, গোলা হয়ে যাচ্ছে। ওকে, এই জিনিসগুলো হচ্ছে মেইন। কি জিনিসগুলো মেইন? একটু লক্ষ্য করো। এই ক্ষেত্রফলের এককটা কিন্তু দেওয়া আছে মিলিমিটারে, মানে কি বর্গ থাকুক, ক্ষেত্রফল তো অবশ্যই বর্গ থাকবে, কিন্তু মিলিমিটার কথা উল্লেখ আছে, আর দৈর্ঘ্যটা কিন্তু মিটার কথা উল্লেখ আছে। তার মানে কি মিলিমিটার আর দৈর্ঘ্য কিন্তু এক জিনিস নয়। মিলিমিটার আর দৈর্ঘ্য কি এক জিনিস? না, মিলিমিটার আর দৈর্ঘ্য কখনো এক জিনিস নয়। একটা কথা মনে রাখবা, যখন একটু সমস্যা হচ্ছে,
একটা কথা মনে রাখবা, যখন তোমরা দেখবা কোনো একটা অঙ্কে দুই ধরনের একক আছে, যখন তোমরা দেখবা কোনো একটা অঙ্কে কত ধরনের একক আছে বলো তো? দুই ধরনের একক আছে। সমস্যা করতেছে। ওকে, যখন তোমরা দেখবা কোনো একটা ম্যাথে দুই ধরনের একক আছে, তখন তোমাদের কি কাজ করতে হবে? এককগুলোকে অবশ্যই একই রকম করতে হবে। একক একই রকম করতে হবে। একই রকম করতে হবে। একক কি করতে হবে? একই রকম করতে হবে। মনে রাখবে, একই রকম করতে হবে। কেমন একই রকম করতে হবে? এই জায়গায় মিলিমিটার আছে, যদি তুমি মিলিমিটারটাকে পছন্দ করো যে আমি মিলিমিটার রাখবো, তাহলে তোমার এই মিটারটাকে মিলিমিটার করে নিতে হবে, মানে কি দুইটাই মিলিমিটার করতে হবে। আর যদি তুমি মনে করো না আমার মিটারকে খুব ভালো লাগে, তাহলে মিটার যদি তুমি রাখতে চাও তাহলে এই মিলিমিটারকে তোমার মিটার করতে হবে। মোট কথা একই রকম করতে হবে, একক একই রকম করতে হবে। যদি একক একই রকম না করে তোমরা অঙ্ক করে ফেলো, তাহলে তোমার অঙ্ক ভুল হবে 100-এ 100। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আসো, আমি মিটারকে বেশি পছন্দ করি, তার মানে কি মিলিমিটারকে আমি কি করব? এখন মিটার করে নিব। তাহলে আসো কিভাবে মিটার করবা তুমি একটু লক্ষ্য করো। আমি কি করতেছি, আমি লিখতেছি বা এ ইকুয়াল। দেখো তোমাদেরকে একটা কথা বলি, মিলিমিটারকে কিভাবে মিটার করবা মনে রাখবা, যে কোনো মিলিমিটারকে যদি তুমি 1000 দ্বারা ভাগ করো, তাহলে সে কি হয়ে যাবে ভাই? মিটার হয়ে যাবে। কেন ভাই? আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার, এটা আমরা জানি। আবার বলতেছি যে কোনো মিলিমিটারকে, সেটা 100 মিলিমিটার হোক, 500 মিলিমিটার হোক, 5 কোটি মিলিমিটার হোক, যাই হোক না কেন, যে কোনো মিলিমিটারকে তুমি 1000 দ্বারা ভাগ করলে সে কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। বিকজ 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। এই কথাগুলো বুঝতে হবে। তাহলে দেখো, আমি এই মিলিমিটারকে মিটার করব, তাহলে 100 হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, এখন এই 100কে যদি আমি মিটার করতে চাই, তাহলে আমার 1000 দ্বারা ভাগ করতে হবে। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, কিন্তু কথা আছে। দেখো এই জায়গায় মিলিমিটার কিন্তু দুইটা, মানে কি মিলিমিটার স্কোয়ার, মানে কি বর্গ মিলিমিটার। তাহলে বর্গ মিলিমিটার যেহেতু আছে, তার মানে কি মিলিমিটার ইন্টু হচ্ছে মিলিমিটার। ঘটনাটা এমন না? হ্যাঁ, তাহলে এই মিলিমিটারকে যদি আমি 1000 দ্বারা ভাগ করি, তাহলে সে মিটার হবে। তাহলে এই মিলিমিটারকে তো 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে সে মিটার হবে। তার মানে কি এই বর্গ মিলিমিটারকে মিটার করতে গেলে তোমার 1000 লাগবে দুইটা। এখন কিন্তু সে মিটার হয়ে গেল। শুধু মিটার হইল না, বর্গ মিটার হবে। বর্গ মিলিমিটার থেকে মিটার করতে গেলে অবশ্যই বর্গ মিটার হবে। এই বর্গ কথা ঠিকই সেম থাকবে, জাস্ট আমরা মিলিমিটারকে মিটার করলাম এইটুকুই। তাহলে বর্গ মিলিমিটারকে আমরা যদি বর্গ মিটার করি, তাহলে আমাদের 1000 কয়টা লাগতেছে? দুইটা লাগতেছে। কথা বুঝছো? ওকে, তাহলে আসো, আর শুধু যদি মিলিমিটারকে আমি মিটার করতাম, তাহলে শুধু একটা মিলিমিটারকে যদি আমি মিটার করতাম, তাহলে শুধু 1000 দিলেই হয়তো। যেহেতু এই জায়গায় দুইটা মিলিমিটার, সেহেতু দুইটা মিলিমিটারকে মিটার করতে গেলে, অর্থাৎ মিটার স্কোয়ার করতে গেলে দুইটা 1000 লাগতেছে। বুঝছো? এটা হচ্ছে বেসিক। ওকে, তাহলে আসো আমি যদি এখন এই জায়গায় ক্যালকুলেশনটা করি, তাহলে এ ইকুয়াল কত হবে? আমি আসলে ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেটর চাপো, 100 ভাগ হচ্ছে 1000, আবার হচ্ছে ভাগ হচ্ছে 1000। তাহলে হচ্ছে তোমার এরকম যে 1 ইন্টু হচ্ছে তোমার 10 ইনভার্স 4, এরকম হচ্ছে। এই দেখো 1 ইন্টু, এবং কর্নারে যেটা আছে এটাও লিখতে হবে, 10 ইনভার্স 4 আছে। ওকে, আচ্ছা, তাহলে এত মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমার ক্ষেত্রফলটাকে সিস্টেম করলাম। ওকে, ভালো কথা। এখন আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে কি এল এর মান দেওয়া আছে। এল কত দেওয়া আছে? 100 মিটার দেওয়া আছে। তাহলে নো প্রবলেম, এই জায়গায় ঠিকই আছে। এটাকে যেহেতু মিটার করছি, তাহলে এটা মিটার আছে, নো প্রবলেম, ঝামেলা নাই। আচ্ছা, এখন বলছে রেজিস্ট্যান্স কত, মানে কি আর এর মানটা তোমাকে বলছে বাহির করে দেখাও। আর তোমার কি দেওয়া আছে? আপেক্ষিক রোধ, আই মিন রো এর মানটা দেওয়া আছে। তাহলে রো এর মানটা দেওয়া আছে, তাহলে রো ইকুয়াল কত দেওয়া আছে বলো তো? 1.72 ইন্টু 10 ইনভার্স কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। ওকে, এখন আমার কি বাহির করতে হবে? রেজিস্ট্যান্সের মান বাহির করতে হবে। তাহলে আসো আমরা কি জানি, আমি এই জায়গায় যদি করি, তাহলে আমরা কি জানি দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জানি কি জানি বলো তো? আমরা কি জানি? আমরা জানি আর ইকুয়াল রো এল বাই এ। এই সূত্রটা আমরা জানি না, একটু আগে তো প্রমাণ করে আসছি, জানি। এখন রো এর মানটা বসাও। রো এর মানটা কত? 1.72 ইন্টু 10 ইনভার্স কত বলো তো? 8। ওকে, ভালো কথা, 8। আর এল এর মান কত? এল এর মান হচ্ছে 100, এল এর মান হচ্ছে 100। আর নিচে ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা হচ্ছে তোমার 1 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে 1 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 4। এরকম না ঘটনাটা? হ্যাঁ, এরকম ঘটনাটা। তাহলে এখন রোধের মানটা কেমন হবে? শুধু ক্যালকুলেশনটা করো, তাহলে রোধের মান পাওয়া যাবে। তাহলে ক্যালকুলেশনটা আমি কীভাবে করি তোমরা একটু লক্ষ্য করো। এই ধরনের কাজগুলো ব্র্যাকেট দিয়ে করবা। এই যে মানে প্রথমে উপরে একটা উঠাচ্ছি, দেখো ব্র্যাকেট দিয়ে উঠাচ্ছি। ব্র্যাকেট কত? 1.72 ইন্টু হচ্ছে 10 পাওয়ার কত? -8।
8 ভালো কথা ইন্টু কত 100 খুব সুন্দর ব্র্যাকেট দিলাম এখন ভাগ এই দেখো ডিভাইডেড মানে কি ভাগ করতে হবে এখন আবার ব্র্যাকেট দিলাম 1 ইন্টু কত বলো তো 10 পাওয়ার কত -4 এইটা উঠাইলাম আবার ব্র্যাকেট ক্লোজ করবা ইকুয়াল চাপবা তাহলে তোমার আনসার হয়ে গেছে 0.0172 এত রোধের একক কি ওহম এককটা অবশ্যই দিবা ওহম তাহলে এটাই হয়ে যাবে তোমার আনসার এটাই তোমার কিন্তু আনসার হয়ে গেল তাহলে এই অঙ্কটা কি সলভ হয়ে গেল না এই অঙ্কটা সলভ হয়ে গেল না তাহলে তুমি লক্ষ্য করো তো দেখো ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলটা তুমি লিখবা তোমার কাছে দৈর্ঘ্য দেওয়া আছে লিখবা এটাও লিখবা তোমার কি দেওয়া আছে রো এর মান দেওয়া আছে লিখলা এখন তোমার আর এর মান চাইছে দেখো তো সূত্রটার ভিতরে দেখো রো এর মান দেওয়া আছে এল এর মান দেওয়া আছে ক্ষেত্রফলের মান দেওয়া আছে তাহলে এই তিনটা মানে জায়গায় বসায় যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তুমি আর এর মান পাওয়া যাচ্ছে শুধু মানগুলা বসায় ইনপুট করে ক্যালকুলেটরে 2-3টা চাপ দিলেই এনাফ অঙ্ক হয়ে যাবে ওকে তাহলে এখন আসো টাইপ 2 তাহলে এখন আসো টাইপ 2 মানে কি 2 নাম্বার ম্যাথটা আমরা সমাধান করব এবং এই 2 নাম্বার ম্যাথে একটু বোঝার আছে হ্যাঁ আসো আমরা বোঝাবো নো প্রবলেম বইয়ের কোনো কারণ নাই তুমি একটু লক্ষ্য করো কি বলছে আগে ডাকটা একটু পড়তেছে ওকে বলছে একটি তারের মানে কি একটা পরিবাহী তার বা একটি তারের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম মানে কি আর এর মান দেওয়া আছে ভালো কথা বলছে একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে আচ্ছা বলো তো একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স বলতেছে প্রথম কথা হচ্ছে দেখো তুমি একটু লক্ষ্য করো একটা তারের রেজিস্ট্যান্স কিন্তু দেওয়া আছে তার মানে কি এই জায়গায় তার কিন্তু দুইটা এই যে একটা তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং আরেকটা তারের রেজিস্ট্যান্স তোমাকে বাহির করতে বলছে তাহলে তার কয়টাই জায়গায় দুইটা এটা পাগলও বোঝে এই জায়গায় তার আছে দুইটা একটা তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে আর একটা তারের রেজিস্ট্যান্স বাহির করতে বলছে তার মানে কি তার কয়টা আছে এই জায়গায় বলো তো দুইটা তার আছে তাহলে আমি যদি দুইটা তার তোমাকে একটু বোঝানোর সাথে এই জায়গায় দেখাই মনে করো এটা হচ্ছে একটা তার মনে করো পরিবাহী তার এটা হচ্ছে একটা তার মানে 1 নাম্বার তার আর এটা হচ্ছে মনে করো তোমার আরেকটা তার এটা মনে করো তোমার আরেকটা তার সাপোজ মনে করো এটা হচ্ছে তোমার আরেকটা তার মানে দুইটা তার আছে ওকে দেখো এই যে প্রথম তার মনে করো এটা প্রথম তার এটা সে মনে করো প্রথম তার আর এটা মনে করো দ্বিতীয় তার ওকে আচ্ছা তাহলে দেখো একটি তারের রেজিস্ট্যান্স মনে করো এই তারের রেজিস্ট্যান্সের মান কত বলো তো 10 ওহম ওকে ভালো কথা মনে করো দেওয়া আছে বলছে কি দেখো তো বলছে একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে মানে কি এই তারের রেজিস্ট্যান্সটা কত হবে মানে এই তারের রেজিস্ট্যান্সটা কত হবে এটা তোমাকে বাহির করতে বলছে যদি এর দৈর্ঘ্য মানে হচ্ছে প্রথম তারের দৈর্ঘ্যের কথা বলতেছে এর দৈর্ঘ্য মানে হচ্ছে প্রথম তারের দৈর্ঘ্যের কথা বলতেছে প্রথম তারের দৈর্ঘ্য যদি এর দৈর্ঘ্য প্রথমটির এর দৈর্ঘ্য মানে হচ্ছে দ্বিতীয় তারের কথা বলতেছে দেখো দ্বিতীয় তারের কথা বলতেছে দেখো এর দৈর্ঘ্য মানে কি এই তারের দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ মানে কি এইটার দ্বিগুণ হবে যদি এর দৈর্ঘ্য মানে হচ্ছে এই তারের দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ যদি হয় আর কি মানে এই তারের দৈর্ঘ্যটা যদি এই প্রথমটির দ্বিগুণ হয় ও প্রস্থচ্ছেদের 3 গুণ হয় মানে কি এই তারের প্রস্থচ্ছেদ যা হবে এর প্রস্থচ্ছেদ হবে এর থেকে 3 গুণ এটাই বলতেছে তোমাকে বিষয়টা আমি আবার বোঝাই প্রথম এইটুকু কথা থেকে আমরা বুঝছি এই জায়গায় তার আছে দুইটা এবং একটা তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে আর একটা তারের রেজিস্ট্যান্স বাইর করতে হবে এইটুকু আমরা বুঝছি হ্যাঁ বুঝছি এখন কি বলতেছে যদি এর দৈর্ঘ্য মানে হচ্ছে এই তারের দৈর্ঘ্যটা প্রথমটি দ্বিগুণ হয় মানে কি এই তারের দৈর্ঘ্য যা হবে দেখো এই তারের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই শুধু বলছে এর দৈর্ঘ্যটা হবে এই তারের দৈর্ঘ্যের কত গুণ দ্বিগুণ হবে কিন্তু এই তারের দৈর্ঘ্য কি দেওয়া আছে দেওয়া নাই তাহলে এই তারের দৈর্ঘ্যটা মনে করো L1 = L ধরে নিলাম এটা আমরা ধরে নিলাম মানে এই তারের দৈর্ঘ্য যা হয়েছে এখন এই তারের দৈর্ঘ্যটা কেমন হবে বলো তো মানে L2 মানে কি এই তারের দৈর্ঘ্যটা কেমন হবে এই প্রথমটার দ্বিগুণ এই যে প্রথমটির দ্বিগুণ তার মানে কি এই তারের দৈর্ঘ্যটা হবে 2L প্রথমটার দ্বিগুণ হবে আচ্ছা ভালো কথা ও প্রস্থচ্ছেদের 3 গুণ তার মানে কি এই তারের প্রস্থচ্ছেদ যা হবে মানে কি এর মান যা হবে এই তারের মনে করো A1 = ধরলাম A এই তারের প্রস্থচ্ছেদ যা হবে এই তারের প্রস্থচ্ছেদ কেমন হবে 3 গুণ হবে তার মানে কি A2 মানে কি এই তারের প্রস্থচ্ছেদটা হবে তোমার এই তারের প্রস্থচ্ছেদের 3 গুণ মানে কি 3A হবে ঘটনাটা এটাই বলছে তোমাকে এখন আসো এই কাজগুলো আমরা এখন এই জায়গায় দেখাবো তাহলে আসো আমরা সমাধান করবো এখন হ্যাঁ আশা করি বুঝছো এগুলো না বোঝার কিছু নাই দুই একবার দেখবা তাহলে বুঝে যাবা খুব সহজ কথা এগুলো সমাধান তাহলে আমরা কি লিখতে পারি আমরা দেখো দেওয়া আছে জাস্ট একটা মানে দেওয়া আছে আর সব ধরে নিতে হবে নো প্রবলেম দেখো দেওয়া আছে মনে করো এটা R1 মানে কি প্রথম তারের রোধ মনে করো 10 ওহম ওকে এখন প্রথম তারের দৈর্ঘ্য কিন্তু দেওয়া ছিল না জাস্ট আমি ধরে নিছি ঠিক না তাহলে প্রথম তারের দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি L1 মানে কি প্রথম তারের দৈর্ঘ্যটা হচ্ছে L আমরা ধরে নিলাম আর প্রথম তারের ক্ষেত্রফলটা A1 = A আমরা ধরে নিলাম ওকে ভালো কথা এখন এই জায়গায় আমি দেখো এই জায়গায় আমি আরেকটা কথা বলি তোমাকে এই জায়গায় আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব কি এই জায়গায় R এর মান আছে L এর মান আছে A আছে তার মানে আমি এরকম লিখতে পারি সুতরাং R1 = মানে রোধের সূত্র অ্যাপ্লাই করব রো L1 দিবা রো সবার জন্য সেম থাকবে এই তারের জন্য রো এর মান যা হবে
এই তারের জন্য রো এর মান যা হবে এই তারের জন্য মনে করো রো এর মান সেম থাকবে, মনে করো রো এর মান সেম, আপেক্ষিক রোধের মান সেম মনে করো। ওকে, তাহলে দেখো তাহলে এখন এই R1 তারের মানে কি এই R1 এই রেজিস্ট্যান্স দ্বারা মানে কি এই রেজিস্ট্যান্স সমান আমরা একটা সূত্র লিখতে পারি রো L1 বাই হচ্ছে A1। ওকে, এই জায়গায় একটা আমরা সূত্র লিখতে পারি এবং এই জায়গা থেকে আমি আরেকটা জিনিস লিখতে পারি, R1 এর মান দেওয়া আছে 10, তাহলে আমি লিখতে পারি এই জায়গায় রো L1 বাই হচ্ছে সরি L1 না, L1 মানে হচ্ছে L1 সমান সমান তো L, ঠিক না? তাহলে L1 সমান হচ্ছে L আর A1 সমান সমান হচ্ছে A, ঠিক না? জাস্ট A। ওকে, তাহলে L1 সমান হচ্ছে L আর A1 সমান সমান A, ঠিক না? তাহলে এই দেখো A লিখলাম। ওকে, এই সূত্রটা আমরা লিখলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। কথা বুঝছো কিনা? জাস্ট আমি এই দেখো তিনটা ডাটা দেওয়া আছে না, তিনটা ডাটা দেওয়া আছে না, এই তিনটা ডাটা দ্বারা আমি এই সূত্রটা লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। এখন এই সূত্রে কী থাকবে? রো এর রো লাগবে, হ্যাঁ রো লাগবে। এই রো এই যে রো এই যে প্রথম তারের রো যা এই দ্বিতীয় তারের রো মনে করো তাই, তার মানে কি রো তো সেম, মনে করো রো 1 ইকুয়াল হচ্ছে রো 2 ইকুয়াল হচ্ছে আসলে রো মানে কি রো সেম, ঠিক আছে? তাহলে রো তো সবার জন্য সেম হবে। ওকে, রো এইভাবে থাকবে। আর দেখো এই ডাটা এই ডাটা ইউজ করছে, এই দেখো এই সূত্রটার ভিতরে, হ্যাঁ আর এর মান দেওয়া আছে, আর এর মানটা বসাইছি, 1 নম্বর সমীকরণ দিছি। এখন আমি যদি আবার এখন এই যে দেখো আবার দড়ি না, আবার দড়ি বললে ভুল হবে, আবার ধরতাম না। আচ্ছা একটা দড়ি না সরি, এখন তো আবার R2 মান বাইর করতে হবে, মানে কি দ্বিতীয় তারের রেজিস্ট্যান্স। এই দেখো একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত, মানে কি R2 এর মান বাইর করতে হবে, ঠিক না? R2 এর মানটা বাইর করতে হবে, তাহলে R2 সমান হোয়াট এটা বাইর করতে হবে। এখন আমরা দড়ি নিব না, ধরবো না সরি, প্রশ্ন মতে, মানে কি প্রশ্নেই তো বলছে, প্রশ্নে মতে আমরা কী লিখবো? প্রশ্ন মতে, প্রশ্নেই তো বলছে যে যদি এর দৈর্ঘ্য মানে কি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ হয়, প্রশ্নেই তো বলছে যে প্রশ্ন মতে L2 মানে কি দ্বিতীয় তারের দৈর্ঘ্যটা কেমন হবে? প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, প্রথম তারের দৈর্ঘ্যটা হচ্ছে L, তার মানে হচ্ছে এর দ্বিগুণ মানে হচ্ছে 12 হবে। আর দ্বিতীয় তারের ক্ষেত্রফলটা কেমন হবে? এই দেখো যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ ও প্রস্থতে 3 গুণ হয়, মানে কি দ্বিতীয় তারের ক্ষেত্রফলটা হবে তোমার প্রথম তারের থেকে কত গুণ? 3 গুণ। এই 3 গুণ বলছে, তার মানে কি A2 ইকুয়াল হবে প্রথম তারের থেকে 3 গুণ, প্রথম তার হচ্ছে A, তার মানে কি এর 3 গুণ হবে 3A। কথাটা বুঝছো? এই জায়গায় তো বলছে দেখো যদি এর দৈর্ঘ্য মানে কি দ্বিতীয় তারের দৈর্ঘ্যটা যদি প্রথমটির দ্বিগুণ হয়, মানে মোট কথা প্রথম তারের দৈর্ঘ্য যা হবে দ্বিতীয় তারের দৈর্ঘ্যটা তার দ্বিগুণ হবে। এই দেখো প্রথম তারের দৈর্ঘ্য হচ্ছে L1 সমান L ধরছিলাম, তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য হবে L2 ইকুয়াল 2L, এই দেখো তার দ্বিগুণ হয়েছে। আর বলছে প্রস্থচ্ছেদের 3 গুণ, তার মানে কি এর প্রস্থচ্ছেদ যা হবে এর ক্ষেত্রফলটা যা হবে এর ক্ষেত্রফলটা 3 গুণ হবে, মানে কি এর ক্ষেত্রফলে 3 গুণ হবে। তার মানে কি এর ক্ষেত্রফলটা কত? দেখো এর ক্ষেত্রফলটা আমরা ধরছিলাম A1 সমান A1 মানে কি প্রথম তারের ক্ষেত্রফল A, তাহলে এর 3 গুণ হবে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে কি এই জায়গায় হবে এই জায়গায় যেহেতু প্রথম তারের জন্য A, তাহলে দ্বিতীয় তারের জন্য হবে 3A, ঠিক না? এইগুলো কে বলছে, কোথায় বলছে বলো তো? এইগুলো তো প্রশ্নেই বলছে, আমি প্রশ্ন দেখে টানছি, এই জন্য প্রশ্ন মতে লিখলাম। ওকে লিখলাম। এখন তুমি একটু লক্ষ্য করো এই জায়গায় কিন্তু R আছে, তোমার L আছে, তোমার কি আছে বলো তো? A আছে, মানে কি ক্ষেত্রফল আছে, আর রো তো সবার জন্য সেম, তাহলে এই জায়গায় আমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, R2 ইকুয়াল আমি লিখতে পারি রো L মানে L মানে হচ্ছে 2L, এই 2L আর নিচে হচ্ছে A মানে হচ্ছে কি বলো তো 3A, মানে সূত্রটা হচ্ছে এটা আর কি, যে R ইকুয়াল আমরা সূত্র জানি না রো L বাই A, এটা না? তো রো তো রোই থাকবে, আর L মানে কি এই তারের, এই দেখো এই তারের Lটা কেমন? এই তারের Lটা হচ্ছে 2L, এই L এর জায়গায় আমরা কি বসাইছি? দেখো এই L এর জায়গায় আমরা বসাইছি 2L, আর এই তারের ক্ষেত্রফলটা কেমন বলো তো? 3A, এই 3A ক্ষেত্রফল, তাহলে কি এই ক্ষেত্রফলের জায়গায় জাস্ট 3A বসাইছি। ওকে, এখন এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিব বলো তো? 2 নাম্বার সমীকরণ দিব। এখন যদি আমি এই 2 নং ভাগ 1 নং করে, দেখো 2 নং ভাগ কত নং করে? 1 নং করে। 2 নং ভাগ কত নং করে? 1 নং করে, মানে কি 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করবো, তাহলে ঘটনাটা কেমন হবে? এই R2 হচ্ছে 2 নং, অর্থাৎ বাম পক্ষ দ্বারা ভাগ করো, মানে কি R2কে আমি 10 দ্বারা ভাগ করতেছি, প্রথমে সমান সমান আছে সমান সমান দিলাম, এখন এই জিনিসটাকে এই জিনিসটা দ্বারা ভাগ করবো, 2 নংকে 1 নং দ্বারা ভাগ, তার মানে কি আমি আগে রো 2L বাই হচ্ছে 3 এটা লিখলাম, ডিভাইডেড হচ্ছে এটা লিখবো, মানে কি রো L বাই হচ্ছে A, এটা লিখবো না, এটা লিখবো। এখন একটু ক্যালকুলেশনটা করো তো দেখি, তাহলে কি ঘটনা হবে? R2 বাই হবে 10, ভালো কথা। এখন এই জায়গায় ক্যালকুলেশনটা করলে কেমন হবে? রো 2L বাই হচ্ছে কি বলতো 3A ইন্টু, এখন এই ভগ্নাংশটা উল্টে যাবে, মানে কি এ উপরে উঠবে আর রো L কোথায় আসবে? নিচে আসবে। তাহলে এই দেখো রো L কাটা এই কাটা, মানে কি 2/3 থাকে, এই জায়গায় কি থাকে? এই জায়গায় R2/10 থাকে, আর এই জায়গায় 2/3 থাকে, কিন্তু এই দেখো এই জায়গায় আছে একটা 2 আর নিচে আছে 3, তাহলে 2/3 থাকে। এখন এই জায়গায় ক্যালকুলেশনটা করলে কেমন হবে? বা আমরা লিখতে পারি দেখো R2 ইন্টু 3, মানে কি R2 ইন্টু হচ্ছে 3, আর এই জায়গায় 10 দুগুণ হবে 20। এখন তুমি যদি R2 মানটা বাহির করো, 3কে যদি এই পাশে ট্রান্সফার করো, তাহলে 20 ভাগ হবে 3,
3 আলটিমেটলি এই জায়গায় 6.66 এরকম একটা জিনিস আসবে, এত ওহম, এটা আনসার। মানে কি R2 মান কেমন হবে, R2 মানটা হবে তোমার 6.66 এত ওহম, এটা হবে তোমার আনসার। ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটা। ওকে, আশা করি এইটুকু বুঝছো। ওকে, এখন আসো আমরা আরও দুইটা ম্যাথ সমাধান করব। ওকে, আমরা কয়টা ম্যাথ সমাধান করব বললাম, আরও দুইটা ম্যাথ সমাধান করব, টাইপ 3 আর হচ্ছে টাইপ 4। ওকে, আমরা আরও দুইটা ম্যাথ সমাধান করব। ঠিক আছে, আমরা আরও দুইটা ম্যাথ সমাধান করব। ওকে, আসো আমরা আরও দুইটা ম্যাথ সমাধান করব। ঠিক আছে, ওকে, তাহলে আসো 3 নম্বর ম্যাথটা সমাধান করি। কি বলছে দেখো 1 কিলোমিটার দীর্ঘ, মানে কি একটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, এত সেন্টিমিটার ব্যাস, মানে কি এটা ব্যাস দেওয়া আছে, জায়গায় কিন্তু সরাসরি ক্ষেত্রফল দেওয়া নাই, মানে কি ডায়া দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তারের ব্যাস দেওয়া আছে। ওকে, ব্যাস একটি তারের রেজিস্ট্যান্স এত ওহম হলে, মানে মোট কথা একটি তারের দৈর্ঘ্য এত, ব্যাস এত এবং রেজিস্ট্যান্স হচ্ছে এত হলে ওই তারের আপেক্ষিক রেজিস্ট্যান্স কত, মানে কি আপেক্ষিক রোধের মান কত, মানে কি রোয়ের মানটা আসলে কত, এটা তোমাকে বাইর করতে বলছে। তো সিম্পল ম্যাথ এগুলো খুব সিম্পল ম্যাথ। দেখো আমরা প্রথমে সমাধান কথাটা লিখবো এবং কী কী ডাটা দেওয়া আছে এগুলো আমরা আগে একটু লিখবো। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমে আমরা সমাধান কথাটা লিখবো। ওকে, প্রথমে কি দেওয়া আছে একটু লিখি, দেওয়া আছে, এই কথাটা আমরা অবশ্যই লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো, এল এর মান দেওয়া আছে। এল এর মান কত দেওয়া আছে, 1 কিলোমিটার, কিন্তু এই দেখো 1 কিলোমিটার, তার মানে কি 1 কিলোমিটার দেওয়া আছে। ওকে, কিন্তু আমি এটাকে কিলোমিটারে রাখবো না, এটাকে মিটার করবো, তাহলে কি এল ইকুয়াল আমরা লিখতে পারি 1000 মিটার, শুধু 1000 মিটার লিখে দিতে পারি। কেন, আমরা জানি যেহেতু 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। মনে রাখবা 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। ওকে, যদি বলা হয় 2 কিলোমিটার সমান কত মিটার, তুমি বলবো 20000 মিটার, মানে কি 2 ইন্টু 1000, মানে কি 20000 মিটার হবে। ওকে, সরি 2000 মিটার হবে, 2 ইন্টু 1000 মানে কি 2000 মিটার হবে। ওকে, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তার মানে কি 2 কিলোমিটার সমান হচ্ছে 2000 মিটার। মোট কথা 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটাকে মিটার করে নিলাম। ওকে, এখন এই জায়গায় কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, আই মিন ডি এর মান দেওয়া আছে, ডি কত 1.30 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো সেমি মানে কি সেন্টিমিটার, কিন্তু দেখো এই এককটা মিটার করছি, তাহলে এটাকে তো সেন্টিমিটার রাখা যাবে না, এটাকেও মিটার করতে হবে। মোট কথা একক যদি ভিন্ন থাকে তাহলে এককগুলোকে একই রকম করতে হবে। তাহলে এই মিটারটাকে আমি পছন্দ করি, মানে মিটার এককটাকে আমি বেশি পছন্দ করি, তাহলে মিটারকে রেখে দিলাম, তাহলে এই সেন্টিমিটারটাকে আমার মিটার করতে হবে, মানে কি এককগুলো সেম করতে হবে। তাহলে সেন্টিমিটারকে কিভাবে মিটার করবা, সেন্টিমিটারকে তুমি কিভাবে মিটার করবা, মনে রাখবা যে কোনো সেন্টিমিটার, সেটা 100 সেন্টিমিটার হোক, 500, 1 কোটি, 5 কোটি, যাই হোক, সেন্টিমিটারকে তুমি 100 দ্বারা ভাগ করলে সে মিটার হয়ে যাবে। কারণ আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, অর্থাৎ যে কোনো সেন্টিমিটারকে তুমি 100 দ্বারা ভাগ করলে সে কী হয়ে যাবে, মিটার হয়ে যাবে। তার মানে 1.30, এটা কি সেন্টিমিটার, এটাকে আমি 100 দ্বারা ভাগ করলেই সাথে সাথে আমার কি পেয়ে যাব, মিটার পেয়ে যাব। তাহলে 1.30 সেন্টিমিটার। ওকে, তাহলে 1.30কে আমি 100 দ্বারা যদি ভাগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 0.013 এত সেন্টিমিটার। ওকে, এটা মিটার পেয়ে গেলাম। ওকে, এককগুলো একই রকম হয়ে গেল। ওকে, ভালো কথা। এখন দেখো তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে, মানে কি আর এর মান দেওয়া আছে, তাহলে আর এর মান কত দেওয়া আছে, 0.15 এত ওহম দেওয়া আছে। ওকে, আমাকে কি বাহির করতে হবে, আপেক্ষিক রোধ বাহির করতে হবে, আই মিন রো এর মানটা বাহির করতে হবে, এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন। ওকে, নো প্রবলেম। এখন তুমি একটু লক্ষ্য করো, রো এর মানটা বাহির করতে গেলে দেখো রো সমান আমরা কি জানি, এই দেখো আমি তোমাকে এই জায়গায় সূত্রটা লিখতেছি, দেখো একটু লক্ষ্য করো, আমি এই সূত্রটাই লিখবো যে আমরা জানি, মনে করো আমরা জানি। এখন আমরা কি লিখবো, মনে করো কালো কলম দ্বারাই লিখি যে আমরা জানি, আমি রো এর মানটা বাহির করতে চাই, ঠিক না? তাহলে আমরা জানি, দেখো আমরা জানি রো ইকুয়াল আমরা কি জানি বলো তো, আর এ ডিভাইডেড হচ্ছে এল, এই সূত্রটা জানি, রো সমান হচ্ছে এই সূত্রটা, ঠিক না? অথবা এই সূত্র থেকে আমরা আনতে পারবো আর ইকুয়াল রো এল বাই এ, এই জায়গায় আর গুণন করে আমরা এই সূত্রটা আনতে পারবো, তাহলে এটা আমরা জানি। এখন রো এর মানটা বাহির করার জন্য আসলে কি লাগে বলো তো, আমার লাগবে আর এর মান, এই আর এর মান আমার অলরেডি আছে। রো এর মানটা বাহির করার জন্য আমার লাগবে ক্ষেত্রফলের মান, ক্ষেত্রফল কি আমার এই জায়গায় আছে না, আমার জায়গায় আমার ক্ষেত্রফল নাই, কিন্তু আমার ক্ষেত্রফল বাহির করার যন্ত্র দেওয়া আছে। কি যন্ত্র দেওয়া আছে, এই ডি এর মান দেওয়া আছে, এই ব্যাস দেওয়া আছে, মানে হচ্ছে আমি ক্ষেত্রফল বাহির করতে পারবো, ব্যাস দেওয়া আছে মানে হচ্ছে আমি ক্ষেত্রফল বাহির করতে পারবো। আবার বলতেছি ব্যাস দেওয়া আছে মানে হচ্ছে ক্ষেত্রফল বাহির করতে পারবো, ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বাহির করতে পারবো। তাহলে রো এর মান বাহির করার জন্য রোধের মান লাগবে, রোধের মান অলরেডি দেওয়া আছে। রো এর মান বাহির করার জন্য দৈর্ঘ্য লাগবে, দৈর্ঘ্যের মান অলরেডি দেওয়া আছে, দেখো অলরেডি দেওয়া আছে। কিন্তু রোধের মান বাহির করার জন্য ক্ষেত্রফল লাগবে, কিন্তু ক্ষেত্রফল
দেওয়া নাই, কিন্তু ব্যাস দেওয়া আছে। এই ব্যাস থেকে আমার ক্ষেত্রফল বাহির করতে হবে এবং ক্ষেত্রফলের মানটা এই জায়গায় আমার অবশ্যই লাগবে। রোধের মান যদি পেতে চাই তাহলে ক্ষেত্রফলটা কিন্তু আমার বাহির করতে হবে, তাহলে এইগুলো বুঝতে হবে। তাহলে আমি যদি এখন ক্ষেত্রফলটা বাহির করি, একটু লক্ষ্য করো, পরিবাহী তারটা কিন্তু এরকম, পরিবাহী তারটা হচ্ছে এরকম, পরিবাহী তারটা হচ্ছে তোমার এরকম। তাহলে পরিবাহীর যে প্রস্থ যেটা আছে এটা কি একটা বৃত্ত না? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু ইউজ করতে হবে। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ইউজ করতে হবে। যদি বৃত্তের ব্যাস দেওয়া থাকে, মনে করো বৃত্তে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, কথাগুলো কিন্তু ভালো করে বুঝবা। যদি এই বৃত্তের ব্যাস না দিয়ে যদি ব্যাসার্ধ দেওয়া থাকতো, তাহলে তুমি এর ক্ষেত্রফলটা বাইর করার সূত্রটা যদি ব্যাসার্ধ থাকতো তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কেমন হইতো? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার যদি ব্যাসার্ধ থাকে। আর যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে সূত্রটা কেমন হবে? তাহলে ক্ষেত্রফলের সূত্রটা এখন হবে, দেখো, এখন ক্ষেত্রফল ব্যাস দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্রটা হবে তোমার এরকম, যে ক্ষেত্রফল এ ইকুয়াল আমরা জানি যে পাই, তারপর হচ্ছে ডি স্কোয়ার বাই হচ্ছে 4, তখন সূত্র হবে এরকম। যদি ব্যাস দেওয়া থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এরকম, যদি ব্যাসার্ধ দেওয়া থাকতো তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হতো পাই আর স্কোয়ার। বুঝছো? এই কথাগুলো বুঝতে হবে। ওকে, তাহলে এখন যে ক্যালকুলেশন করি, পাই তো পাই রইলো, পায়ের মান তো আমরা জানি অলরেডি। আর ডি মানে কত? ডি মানে হচ্ছে দেখো, এই দেখো ডি মানে হচ্ছে 0.013, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, আর নিচে হচ্ছে 4। এই জায়গায় ক্যালকুলেশনটা করলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গায় ক্যালকুলেশনটা করে ফেলে, এই দেখো আমি পাইটা সরাসরি আনতেছি। দেখো শিফট চাপলাম, শিফটের পরে যে EXP আছে না, EXP এটা চাপ দিলে পাই আসবে। এই পাই আসলো, পায়ের সাথে কি গুণ আসছে বলো তো? ব্র্যাকেট দিলাম, 0.013 আছে, তার উপরে ব্র্যাকেট, আবার তার উপরে স্কোয়ার আছে, ঠিক না? স্কোয়ারটা দিলাম। ওকে, ইকুয়াল চাপলাম, ভাগ করতে হবে 4 দ্বারা। এই দেখো ভাগ করলাম 4 দ্বারা, তাহলে আমি মান পাচ্ছি হচ্ছে এরকম 1.3273, এরকম একটা মান পাচ্ছি। ওকে, এরকম একটা মান পাচ্ছি, ইনটু হচ্ছে tan−4। এই লাস্টে কিন্তু ওই কর্নারে কিন্তু একটা মান আছে, এই মানটা তোমার অবশ্যই নিতে হবে, tan−4। ওকে, তাহলে ক্ষেত্রফলটা হবে তোমার এত। ক্ষেত্রফলটা কেমন হবে? ক্ষেত্রফলটা হয়ে যাবে তোমার এত। কত? ক্ষেত্রফলের এককটা কেমন হবে বলো তো? মিটার স্কোয়ার। কারণ ব্যাসের এককটা কেমন? সরি, এই দেখো সেন্টিমিটার লিখলাম কেন? এটা তো মিটার করছিলাম, ঠিক না? তাহলে এই জায়গায় মিটার ভুল করছি, ঠিক আছে? ভুল করলে তোমরা সংশোধন করবা। হ্যাঁ, আমার ভুল হইতেই পারে, আমি তো মানুষ। তাহলে মিটার, তাহলে ক্ষেত্রফলের এককটা হবে মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা পাইলাম। ওকে, এখন এই মানগুলো জাস্ট ইনপুট করো, তুমি রো এর মান পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে মানগুলো ইনপুট করো, তাহলে রো ইকুয়াল আর এর মান কত? 0.15, আর ক্ষেত্রফলের মান কত? 1.327 ইন্টু কত বলো তো? tan−4। ভালো কথা, tan−4। আর নিচে এল এর মান কত? এল এর মান কত? এল এর মান হচ্ছে তোমার 100। দেখো এল এর মান হচ্ছে 100, তাহলে এই 100 দিলাম। এখন তুমি অবশ্যই রো এর মানটা পেয়ে যাবা। তাহলে ক্যালকুলেশনটা করে আসো। কিভাবে করবা ক্যালকুলেশনটা? তুমি প্রথমে দেখো উপরের জিনিসগুলো ব্র্যাকেট দিয়ে লেখো, যে 0.15 গুণ হচ্ছে তোমার কত? 1.327, তারপর ইনটু হচ্ছে কত? tan−4। ভালো কথা। তাহলে এখন আমরা ভাগ করব কি দ্বারা? ভাগ করব হচ্ছে তোমার 100 দ্বারা, ঠিক না? হ্যাঁ, ভাগ করবো আমরা 100 দ্বারা। তাহলে আমরা পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে 1.99 ইন্টু হচ্ছে তোমার tan−7। কত? tan−7 এত ওহম মিটার। এককটা হবে ওহম মিটার। কেন এককটা ওহম মিটার হবে? প্রথম কথা হচ্ছে রোধের একক তো অবশ্যই ওহম। আর তোমার মিটার কেন বলেন? মিটার কেন বলো তো? কারণ প্রত্যেকটা একক আমরা মিটার করছি, কিলোমিটারকে মিটার করছি, সেন্টিমিটারকে মিটার করছি, তার মানে কি জায়গায় মিটারই আসবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনাটা। তোমার বইয়ে এই আনসারটা অন্যভাবেও দিতে পারে। তোমার বইয়ে আনসারটা কী করতে পারে? অন্যভাবেও দিতে পারে। কীভাবে আনসারটা দিতে পারে? এই জায়গার থেকে মনে করো, এই তোমার বইয়ে আনসারটা অন্যভাবে দিতে পারে। কি তোমার আনসার বইয়ে কী রকম করতে পারে জানো? মনে করো, তুমি একটু লক্ষ্য করো, 1.99কে মনে করো আমি সাপোজ মনে করো 10³ দ্বারা, মানে কি 1000 দ্বারা ভাগ করলাম। মনে করো 1000 দ্বারা ভাগ করলাম, মনে করো 1000 দ্বারা ভাগ করলাম। আর এই পাশে তো তোমার কি আছে বলো তো? tan−7 তো অলরেডি আছে। তাহলে 1000 দ্বারা তুমি ভাগ করছো, এই 1000 তো তুমি ইচ্ছা করে আনছো। তাহলে 1000কে ব্যালেন্স করার জন্য তোমার উপরে 1000 গুণ করতে হবে। এটা উপরে গুণ করছি। তাহলে এটাকে যদি 1000 দ্বারা ভাগ করো, তাহলে তোমার কিন্তু একটা মান আসবে। মনে করো এই জায়গায় একটা মান আসবে, আর এই জায়গায় এই দুইটাকে ক্যালকুলেশন করলে কেমন হবে? tan−4 হবে। এই জায়গায় ক্যালকুলেশন করলে tan−4 হবে। তোমার বই এইভাবে আনসারটা দিছে, নো প্রবলেম। আমার এরকম কাজ করতে হবে না, আমি এই জায়গায় আনসার দিব, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এই হচ্ছে ঘটনাটা। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে টাইপ 4। ওকে, এখন আসো, তাহলে দেখো কি বলছে? 100 মিটার দীর্ঘ একটি তারের ব্যাস দেওয়া আছে এত মিলিমিটার, আর হচ্ছে তোমার কি দেওয়া আছে? তারের রোধ দেওয়া আছে। তারের রোধ কত, মানে আরের মানটা কত, আর যদি রো সমান এত হয়। এটা তো আমরা পারবোই। হ্যাঁ, এটা তো সব দেওয়াই আছে, জাস্ট খালি মানটা বসাবো আর কি। আর সবই তো দেওয়া আছে। কি দেওয়া আছে? দেখো এল এর মান আমি লিখলাম, শর্টকাটে লিখলাম, দেওয়া আছে। হ্যাঁ, এল এর মান দেওয়া আছে কত? 100 মিটার দেওয়া আছে। ভালো কথা। রোধ বাহির করতে বলছে নাকি?
রোধ বাহির করতে বলছে। এই দেখো আর সমান সমান হোয়াট, ওকে, আর ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে মানে কি ডি দেওয়া আছে, ডি কত দেওয়া আছে 1 মিলিমিটার দেওয়া আছে, কিন্তু বাই একক কিন্তু আমি মিটার রাখবো। তাহলে এটা যেহেতু মিলিমিটার আছে এটাকে আমার মিটার করতে হবে। তাহলে মিলিমিটারকে কীভাবে মিটার করা হয়, মিলিমিটারকে 1000 দ্বারা ভাগ করে মিটার করা। এই দেখো 1টা মিলিমিটার আছে, এই জন্য 1000 দ্বারা ভাগ করবো। তাহলে কী হবে ভাই, মিটার হবে না? হ্যাঁ মিটার হবে। তাহলে এই ডিকে যদি আমরা 1000 দ্বারা 1কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, আমি খুব তাড়াহুড়া করতেছি, তোমরা একটু বুঝে নিবা। 1 ইন্টু কত পাবো, 10 ইনভার্স 3 পাবো, এত মিটার হবে। ওকে আচ্ছা ভালো কথা, আমরা ডি পাইলাম, এটা হচ্ছে আমাদের কি ডি। ওকে ভালো কথা। আর রোধ বাহির করতে হবে। আচ্ছা রোধ বাহির করবো, আর রো এর মান দেওয়া আছে, তাহলে এই রো ইকুয়াল হচ্ছে কত 1.76, তারপর হচ্ছে ইন্টু 10 ইনভার্স 8। এগুলো একবার সহজ অঙ্ক, হ্যাঁ খুব সহজ অঙ্ক। একক কি ওহম মিটার। ওকে ভালো কথা, ওহম মিটার হচ্ছে ভালো কথা। এখন আমার কি বাহির করতে হবে বলো তো, আমার রোধের মান বাহির করতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, রোধের মান বাহির করতে গেলে কিন্তু তোমার ব্যাস দিয়ে কাজ হবে না। কি হবে না, ব্যাস দিয়ে কাজ হবে না। রোধের মান বাহির করতে গেলে ব্যাস দিয়ে কাজ হবে না। এই ব্যাস দ্বারা তোমার কি বাহির করতে হবে, ক্ষেত্রফল বাহির করতে হবে, কারণ ক্ষেত্রফলটা লাগবে। রোধের মানের এই রোধের সূত্রের ভিতরে কি আছে, ক্ষেত্রফল আছে, তাহলে ক্ষেত্রফলটা তোমার লাগবে। তাহলে আসো ক্ষেত্রফলটা বাহির করি। সুতরাং এ ইকুয়াল, আমরা সূত্র কি জানি, যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাস দেওয়া থাকলে সূত্র হবে পাই ডি স্কোয়ার বাই 4, এই সূত্রটা হবে। তাহলে আমরা লিখতে পারি পাই, তো পাই রইল মনে করো, আর ডির মান কত, ডির মান হচ্ছে তোমার 1 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত 3, এর উপরে হোল স্কোয়ার, আর ডিভাইডেড হচ্ছে তোমার কত 4। তাহলে এই জায়গায় ক্যালকুলেশন করো, তুমি এর মানটা কিন্তু পেয়ে যাবে। তাহলে এর মানটা পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেশনটা কীভাবে করবা একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। এই যে প্রথমে শিফট দিবা, তারপর ইএক্সপি দিবা, পাই আসবে। ওকে ভালো কথা। ইন্টু বা ব্র্যাকেট দিলে হতো, ব্র্যাকেট দেও 1 ইন্টু হচ্ছে কত 10 ইনভার্স কত বলো তো 10 ইনভার্স 3। তাহলে 10 ইনভার্স 3 ভালো কথা, ব্র্যাকেট ক্লোজ, তারপর পাওয়ার কত বলো তো 2, পাওয়ার হচ্ছে 2। ওকে দিলাম। এখন আমি কত দ্বারা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করবো। তাহলে করলাম, তাহলে আমি আসলে মান পাচ্ছি এরকম যে 7.853 ইন্টু এই যে কর্নারে কিন্তু আছে 10 ইনভার্স 7, কর্নারের মানটা অবশ্যই তোমার নিতে হবে, হ্যাঁ 10 ইনভার্স 7। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এককটা কেমন হবে, ক্ষেত্রফল এককটা হবে মিটার স্কোয়ার, কারণ সবগুলো একক কিন্তু আমরা মিটার করছি। ওকে তাহলে এখন আমরা কি জানি বলো তো, আমরা জানি, একটু লক্ষ্য করো, আমি নিচেই লিখতেছি, দেখো আমরা জানি, একটু শর্টকাটে লিখতেছি, আমরা জানি কি আর ইকুয়াল, আমরা জানি কি বলতো রো এল বাই এ। এখন জাস্ট খালি মানগুলা বসাও। রোর মান কত 1.76 ইন্টু 10 ইনভার্স কত 8। ওকে ভালো কথা। এল এর মান কত, এল এর মান কত, এল এর মান হচ্ছে তোমার একটু লক্ষ্য করো, এল এর মান হচ্ছে 100 মিটার, এল এর মান হচ্ছে তোমার 100 মিটার। তাহলে 100 দিলাম, ভালো কথা। আর এর মান কত, এর মান হচ্ছে তোমার 7.853 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 7। ওকে এখন এই জায়গায় ক্যালকুলেশনটা করো। কীভাবে ক্যালকুলেশনটা করবা একটু লক্ষ্য করো, ব্র্যাকেট দিয়ে কাজগুলো করার চেষ্টা করবা। এই দেখো ব্র্যাকেট, উপরে ব্র্যাকেট দিলাম 1.76, আর হচ্ছে ইন্টু 10 ইনভার্স কত বলো তো -8, ভালো কথা। ইন্টু কত, ইন্টু হচ্ছে তোমার 100, ব্র্যাকেট ক্লোজ, তারপর ভাগ করতে হবে কত দ্বারা, ভাগ, তারপরে আবার ব্র্যাকেট দিতেছি 7.853 ইন্টু কত 10 ইনভার্স কত বলো তো 10 ইনভার্স -7, ভালো কথা। ইকুয়াল চাপ দেও, তাহলে তোমার আসতেছে 2.24, এত ওহম আসতেছে। রোধের একক হচ্ছে ওহম। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। এই অঙ্কগুলো খুবই সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।